কোলে উনি মন্ত্র পড়তে পড়তে দেখতে পেল যে কেউ একজন বলছে চলে যা, শাশুড়ি মাকে বলছে চলে যা। তো একটা কথা আছে না, তুমি যদি কারোর খারাপ করো তোমার সঙ্গে খারাপ হবে, ভাই পাতি কথা। যে কি গাজাখুরি হচ্ছে, একটা টেনশনও রয়েছে, একটা দুঃখও রয়েছে, একটা ক্ষোভও রয়েছে, একটা বিরক্তিকরও রয়েছে, একটা ইরিটেশনও রয়েছে। দিন ধরে ওকে ভালো লাগে, এখন ওকে বিয়ে করতে চায়, মানে আমার ওয়াইফকে ওই জিন বিয়ে করতে চায়। আবার এসছে, ছাড়ছে না পেছন, ওই জিন আবার এসছে, ও পেছন ছাড়ছে না। স্বর্ণালীকে ওই ইমাম সাহেব বলছে, ইমাম বাবা বলছে তুই আমার কাছ থেকে পালাতে পারবি না। স্বর্ণালী চোখ বন্ধ করে বলছে তুই আমাকে আটকাতে পারবি না। ওর মাথায় একটা হাত রাখলো, এরকম করে হাত রেখে বলো তুমি কি দেখতে পাচ্ছ। স্বর্ণালী মানে আমার ওয়াইফ তাকিয়েছিল, হাত রাখার সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যে দেখলাম চোখ দুটো আসলো। মানে এরকম, মানে যেই চোখটা বন্ধ করেছিল সেটা হয়তো কোনো মানুষ আরাম পেলে, স্বস্তি পেলে হয়তো বন্ধ করে, স্বস্তির নিঃশ্বাস ফেলে বন্ধ করে, যে ঠিক আছে। তো নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্টে আবার স্বাগত জানাই। তো থাম্বনেল দেখেছেন এবং টাইটেলেও পড়েছেন আজকে কোন পার্টের সেকেন্ড পার্ট। শেষমেশ কি অনির্বাণ নিজের বউকে বাঁচাতে পারলো সেই পিশাচের হাত থেকে? সেই পিশাচ কিভাবে তাদেরকে আকৃষ্ট করেছিল এবং তাদেরকে কিভাবে ক্ষতি করেছিল, তার ফাইন্যান্সিয়াল এবং বাবা মায়ের মধ্যে ঝামেলা, ও চারজন পুরো পাজেল হয়ে গেছে, সেই ব্যাপারটা আজকে জানবো আমরা এই পডকাস্টে, তার সেকেন্ড পার্টে। এবং আপনারা যদি এর আগের পডকাস্টটা না দেখে থাকেন, আই বাটন এবং ডেসক্রিপশনে দুটো জায়গাতে লিঙ্ক দেওয়া আছে, জাস্ট ক্লিক করে ওটা শুনে আসুন। কারণ ওটা না শুনলে সেকেন্ড পার্টে যে কি কি হয়েছে সেটার সাথে আপনারা লিঙ্ক করতে পারবেন না। সো বেশি কথা না বাড়িয়ে ডাইরেক্ট তার কাছে চলে যাই। তো এগুলো তো পীর বাবা বললো, তারপরে সবকিছু ঠিকঠাক করার পর কয়েকদিন ঠিকঠাক থাকলো, প্রায় 1-1.5 সপ্তাহ গেল। গিয়ে এবার জানি না কেন ঘরের মধ্যে আমি একটা পচা গন্ধ পাওয়া শুরু করলাম। আমার একটু ভয় ভয় লাগতে শুরু করলো, যেন ঘরের লাইট অফ করলে এতদিন যে ওর ভয় লাগছিল এখন আমার ভয় লাগছে। আমি তো বুঝতে পারছি না কেন হচ্ছে। আমি তাও জিনিসটাকে অ্যাভয়েড করে 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 অনেকদিন কাটলাম। ও ততদিনে দেখি আবার ওই রকম একটু কাত হয়ে যাচ্ছে, মানে একটু ভয়ের মধ্যে চলে যাচ্ছে, একটু ঘোরের মধ্যে থাকছে কিছুক্ষণের জন্য, মানে সার্টেন টাইমের মধ্যে চলে যাচ্ছে, সার্টেন টাইমের মধ্যে ফিরে আসছে। এই জিনিসটা হচ্ছে। তখন আমার মাথায় একটা জিনিস হিট করলো, যে সবাই তো বললো যে নেগেটিভ এনার্জি বা ভূত বা কিছু একটা রয়েছে যার জন্য এগুলো হচ্ছে। এটাও তো কিওর করালাম, কিওর হলো, কিন্তু যেই কি সেই আবার। তাহলে কি মেবি হয়তো এটা মেডিকেল বা মেডিসিনের জন্য কোনো হচ্ছে না, হয়তো এটা মেডিকেল কোনো ইস্যুই হচ্ছে। পরে এটা ভাবলাম, ভেবে ওকে তখন কেপিসিতে নিয়ে গেল, যাদবপুর। কেপিসিতে ইইজি হলো, ডক্টর ডিরেক্ট আগে মানে ওর যা সিমটম যেগুলো ঘটেছে এতদিন ধরে সেগুলো বলার পর উনি বললো দেখো আমরা তো এইভাবে কিছু করতে পারবো না, তুমি তাহলে একটা ইইজি করাবো। ইইজি হলো, রিপোর্ট পুরো নর্মাল। ডাক্তার রিপোর্ট দেখছে, যেদিনকে রিপোর্ট দেখানো ছিল ডাক্তার রিপোর্ট দেখছে, ও আমাকে এরকম করে একটা হাত, মানে আমার ওয়াইফ আমাকে একটা হাত এরকম করে জড়িয়ে ধরে বসে ভয় কাঁদছে। কেন কাঁদছে কোনো কারণ নেই, কেন এরকম করছে কোনো কারণ নেই। এদিকে ইইজি রিপোর্ট নর্মাল, ডাক্তারের মুখের দিকে এরকম করে রিপোর্টটা একবার দেখছে আর তাকিয়ে হচ্ছে এরকম। তো এই জিনিসটাও গেল। তাও সেই ট্রিটমেন্ট চলছে, ট্রিটমেন্ট বন্ধ হয়নি, মেডিকেল ট্রিটমেন্ট, ওষুধ কন্টিনিউ চলছে। তারপর হচ্ছে ওই পি বাবার কাছে আবার গেলাম, যে এরকম তো আপনি বলেছিলেন যে আর হবে না, ঠিক হয়ে গেছে। তখন ওকে চেক করলো আরেকবার, ওই যেরকম মন্ত্র পড়ে যেরকম চেক করেছিলেন ওকে, আরেকবার ওরকম চেক করে বললো যে ও আবার এসছে, ছাড়ছে না পেছন, ওই জিন আবার এসছে, ও পেছন ছাড়ছে না। এবার উনি বললেন জিন, ওটা আগেরবারও জিন বলেছিল, ওকে, মানে জিনটা বলেছে, মানে আমি পদরা জিন জিন করছি না, জিনটা আবার এসছে। উনি একবার চেষ্টা করলো করার, ওখানে দাঁড়িয়ে মাঝারের ভেতরে দাঁড়িয়ে কিছু একটা করার, মানে ওনার তন্ত্র দিয়ে এটা করার চেষ্টা করলো। কিছুক্ষণ পর বললো আমি পারবো না এটা করতে, এটার জন্য হয় তোমাকে আমি যাবো, বাইরে যাবো কয়েকদিনের মধ্যেই, হয় তোমাকে 3-4 সপ্তাহ বা 1 মাস মতো ওয়েট করতে হতে পারে, অথবা তোমরা যদি একান্ত অপেক্ষা করতে না পারো তোমাকে আমি একজনের যোগাযোগ দিচ্ছি, তুমি ওখানে যাও, গিয়ে কথা বলো,
আমি গ্যারান্টি দিতে পারি উনি তোমাকে কমপ্লিটলি নামিয়ে দেবে, কারণ উনি হচ্ছে আমার থেকে উচ্চ স্তরের একজন। তো ওনার কথা অনুযায়ী ওই দিনকেই আমরা ওনার কাছে গেছি, গিয়ে দেখলাম মসজিদ বন্ধ রয়েছে। আমাদের 8:30 8:30 তখন বেজে গেছে রাত্রি। মসজিদ বন্ধ কোথায় রয়েছে। এটা? ওটাও আমাদের বাড়ির সামনে আরেকটা মসজিদ, ওটা হচ্ছে একদম বড় মসজিদ বলতে পারি আমি। ওখানে গেলাম, ওখানে যাওয়ার পর ওনাকে তো পেলাম না, ওনার কয়েকটা শিষ্য ছিল যারা, ওনারা বললো যে উনি তো এখন নেই, কালকে আসবেন, আর এখন তো মসজিদ এমনিতেও বন্ধ হয়ে গেছে, আমি ভেতরে আনতে পারবো না কাউকে। তো আমরা নেক্সট দিন গেলাম। নেক্সট দিন ওরকম একটা ভয়ে ভয়ে, নেক্সট দিনও আমার ওয়াইফ একটা ভয়ে ভয়ে ছিল, আমার সঙ্গে গেল। আমার সঙ্গে বাবা ছিল, মা ছিল। মসজিদের বাইরেই দাঁড়িয়ে ছিলেন উনি, ইমাম সাহেব যাকে বলে, মানে একদম মানে প্রধান যে উনি, ওই ইমাম সাহেব আসলেন। এসে না না, আপনাদের ডিস্টার্ব একদম করতে আসিনি, গল্পের মাঝখানে জাস্ট কিছু কথা বলতে এসেছি। আপনারা যদি কেকে পডকাস্টে এসে কিছু কথা বলতে চান, কিছু বিষয়ে কথা বলতে চান, সেটা যে কোনো বিষয় হতে পারে, ভৌতিক হতে পারে, আপনার প্যারানর্মাল হতে পারে, ইনভেস্টিগেশন হতে পারে, অলৌকিক ব্যাপারে হতে পারে, প্রেম হতে পারে, ভালোবাসা, বিচ্ছেদ এবং মোটিভেশনাল স্পিক, যেটা আমাদের ইউথ এবং মানুষের খুব দরকার। সো বেশি দেরি না করে ডেসক্রিপশনে সব কিছু আছে, জাস্ট ক্লিক করবেন আর এসএমএস করবেন। থ্যাংক ইউ। ওর মাথায় একটা হাত রাখলো, এরম করে হাত রেখে বলো তুমি কি দেখতে পাচ্ছ। স্বর্ণালী মানে আমার ওয়াইফ তাকিয়েছিল, হাত রাখার সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যে দেখলাম চোখ দুটো জাস্ট বন্ধ করে দিল। মানে এরকম, মানে যেই চোখটা বন্ধ করেছিল সেটা হয়তো কোনো মানুষ আরাম পেলে, স্বস্তি পেলে হয়তো বন্ধ করে, স্বস্তির নিঃশ্বাস ফেলে বন্ধ করে, যে ঠিক আছে, এরকম একটা চোখটা বন্ধ করলো। উনি বলছে তুমি কি দেখতে পাচ্ছ। সেই সময় না, এটা এবার যেই কথাটা স্বর্ণালী বললো, এইটা বলার জন্য একটা কথা না বললে হয়তো নয়। সে কথাটা হচ্ছে, স্বর্ণালীটা মাঝের মধ্যে স্বপ্ন দেখতো, একটা স্বপ্নতে একটা কালো একটা অবয়ব, একটা ফিগার, একটা হিউম্যান ফিগার, যার কোনো মানে মাথা চুল আছে কি নেই, বা হাতে কি আছে, হাতে কিছু আছে কি না, আদৌ জামা পরে আছে কি না, পোশাক পরে নেই, এরকম কিছু বোঝা যেত না। ওই ফিগারটার জাস্ট মুখ ছিল যেটা দিয়ে কথা বলতো, মানে ঠোঁটের জায়গাটুকু উজ্জ্বল, আর চোখ দুটো বড় বড় গোল গোল, কটা চোখ যেটাকে বলে। উনি দূরে দাঁড়িয়ে, স্বর্ণের কাছে আসতো না। কখন কাছে আসতো না? যখন ফার্স্ট টাইম ওকে ওই মসজিদে নিয়ে গেছিলাম, মানে তাবিজটা পরার পর যে ঘুমিয়ে পড়লো, যেদিন ঠিক ছিল, তারপর থেকে মানে ওকে স্বপ্নে দেখা দিত যে হয় তুই আমার কাছে আয়, না হলে কিন্তু আমি তোর স্বামীকে নিয়ে চলে যাব, তোর বাচ্চাকে নিয়ে চলে যাব, এইসব বলতো। তো ওকে ওই স্বপ্নের মধ্যেই ভয় দেখাতো, আর সেই ভয়টা পেয়ে ও আরো ডিপ্রেসড হয়ে যাচ্ছিল, আমাকে বলতো। তো সেগুলো আমি ওই মানে ইমাম সাহেবকে বলেছিলাম। তারপরে উনি শুরু করেছিল কাজ ওনার। তো উনি বলে যে কি দেখতে পাচ্ছিস। স্বর্ণালী, দেখো, একটা মানুষ কাউকেই রেসপন্স করছে না, নিজেদের লোককে দেখে ভয় পাচ্ছে, একটা বাইরের লোককে দেখে তো ভাই আরোই রেসপন্স করবে না, এটা ন্যাচারাল ব্যাপার। জানি না উনি কি ম্যাজিক করেছিল, স্বর্ণালী প্রপার পাই টু পাই অ্যান্সার দিচ্ছে, একবার জিজ্ঞেস করছে, একবারে স্বর্ণালী অ্যান্সার দিচ্ছে। যেমন? যেমন জিজ্ঞেস করলো যে তুমি কি দেখতে পাচ্ছ, স্বর্ণালী বলল আমি সামনে একজনকে দেখতে পাচ্ছি যার কোনো মাথা মুন্ডু আকার কিছু নেই, শুধু একটা হিউম্যান ফিগার, মানে মানুষের চেহারা। ওনাকে বারবার বলছে তুই আমার কাছে আয়, নাহলে কিন্তু আমি তোর বরকে নিয়ে চলে যাবো, বা তোর স্বামীকে নিয়ে চলে যাবো। তো ওই প্রিয়বারটা তখন, মানে ওই ইমাম সাহেব তখন বলল যে তুমি এক কাজ করো, তুমি তাহলে ওকে তোমার সামনে ডাকো, দেখি ওর কত বড় সাহস তোমার স্বামীকে নিয়ে নিয়ে চলে যাবে, আমি এখানে দাঁড়িয়ে আছি। স্বর্ণালী কিন্তু ডাকছে না, ও যে বললো ডাকো, স্বর্ণালী তো ডাকবে নিশ্চয়ই, আসো, কিছু বলবে। স্বর্ণালী কিন্তু চুপচাপ, কিছুক্ষণ বাদে বললো ও আসতে চাইছে না। কিভাবে কানেকশন করছে স্বর্ণালী ওর সঙ্গে, কানেকশনটা কিভাবে করছে আমার কাছে জাস্ট কোনো ব্যাখ্যা নেই। আসতে চাইছে না, বাবা বললো আসছে না, ঠিক করে ডাকো, দেখবে ঠিক আসবে। বলছে আসছে না স্বর্ণালী। বলছে ঠিক আছে বাদ দাও, চলো আমার সঙ্গে। আমরা গেলাম পেছন দিয়ে ঘুরে মসজিদের মাঝারে, মাঝারে গিয়ে বসলাম। আমাকে বললো যে যাও গিয়ে একটা একটা সর্ষে তেলের বোতল নিয়ে আসো, আর একটা জলের বোতল নিয়ে আসো। আমি এবার, যেহেতু ওখানে ও একমাত্র স্বর্ণালী আমাকেই ট্রাস্ট করছিল, কাউকে সবাইকে দেখি ভয় ভয় পাচ্ছে, মানে যতক্ষণ ওই ইমাম সাহেবের সঙ্গে কথা বলো ততক্ষণ ঠিক, আবার যে মাঝারে নিয়ে গেলাম আবার ভয় পাওয়া শুরু। ঠিক আছে, মানে সবাইকে দেখে ভয় পাচ্ছে। তো মাঝারে দেখো, অনেক অনেক সময় বলেন অনেকে যে মাঝারে ঢুকতে চায় না, যদি উল্টো পাল্টা কিছু হয়।
ও ও কিন্তু ওরকম কিছু রিয়াকশন করেনি সেকেন্ড টাইম, কিন্তু মাঝে কিন্তু আরামসে ঢুকে গেছিল, তাও একটা ভয় পাচ্ছিল, কাঁপছিল ভয়তে তার উপরে। ঢুকে গিয়ে বসলো, ওকে একটা জাস্ট একটা গন্ডি ছিল, ভিজিবল গন্ডি বলবো না আমি, যে আমি দেখতে পাচ্ছি একটা গন্ডি কাটা রয়েছে ওরকম না, একটা গন্ডি ছিল, ওর মধ্যে ও বসতে বললো ওকে, মানে আসন পাতা মানে যেরকম থাকে। তো ওর মধ্যে স্বর্ণালী বসলো, উনি বসলো, উনি বসছিল হচ্ছে এরকম হাঁটু গেড়ে, এরকম করে বসেনি, উনি এরকম করে বসছিল, স্বর্ণালীকে বাবু হয়ে বসিয়েছিল। উনি কিছু মন্ত্র মন্ত্র পড়লো, স্বর্ণালীর মাথায় এরকম কিছু একটা ঘোরালো, খানিকক্ষণ ঘোরালো, কিছু মন্ত্র পড়লো। স্বর্ণালী না, আমি একটা জিনিস দেখলাম, ও যে ভয় পাচ্ছে, একটা বাচ্চা যদি ভয় পায় তাকে যদি একটা চকলেট দিই শান্ত হয়ে যাবে, ওকে কিন্তু কিচ্ছু দেয়নি, শান্ত হয়ে গেল স্বর্ণালী পুরো, যখনই মাথায় এরকম ঘোরালো শান্ত হয়ে গেল। শান্ত হয়ে বলছে তাকিয়ে না, চোখটা বন্ধ করে নিয়েছে স্বর্ণালী, চোখটা বন্ধ, হাত দুটো এরকম, স্বর্ণালী বাবু হয়ে বসে আছে। উনি কিছু মন্ত্র পড়তে 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 হঠাৎ জলের বোতলটা খুললো, তেলটা খুললো, ওই তেলের মধ্যে আঙুল ঢুকে স্বর্ণালীর কানে দিল, দুটো কানে, দুটো কানে একটু একটু করে তেল দিল, তেল দিয়ে হাতের কেড়ে আঙুলটা ধরলো, একটা হাতে হাতের কেড়ে আঙুল ধরে, আরেকটা হাতে কোনো রকম এই জায়গাটাতে না, কোনো একটা হাতে, আমার ঠিক খেয়াল পড়ছে না কোন হাতে ঠিক বিঁধেছিল, সম্ভবত বা হাতে হবে, বা হাতে একটা কালো কাঠ দুফেত্তা করে বাঁধলো, বেঁধে বা হাতের আঙুলটাই ধরলো, ধরে এরকম ওনার মধ্যে কিছু একটা মন্ত্র ফন্ত্র পড়লো, পড়ে এক চান্সে বললো, মানে একবারে বললো ডাক এইবার ওকে। স্বর্ণালীর হাতে এরকম, একটা হাতে এরকম একটা আঙুল এরকম করে ধরে রয়েছে, স্বর্ণালীর আমি হাতটা দেখলাম স্যাক এরকম হয়ে গেল সঙ্গে সঙ্গে, পুরো স্টিফ স্বর্ণালী এরকম করছে বসে বসে, হাতের আঙুলটা উনি শক্ত করে চেপে ধরে রয়েছে। স্বর্ণালীকে ওই ইমাম সাহেব বলছে, ওই ইমাম বাবা বলছে, তুই আমার কাছ থেকে পালাতে পারবি না। স্বর্ণালী চোখ বন্ধ করে বলছে, তুই আমাকে আটকাতে পারবি না, এই কথাটা, যেখানে কোনো মানে হয় না এই কথাটা বলার স্বর্ণালীর ওখানে। আর গলাটা একই ছিল, গলাটা বাচ্চাদের মতো, এটা 10 বছরের বাচ্চা এরকম, লাইক তুই আমাকে কিছু বল, ওই সরি, তুই আমাকে এখানে আটকে রাখতে পারবি না। হাতটা কিন্তু এইরকম স্টিফ, মানে ওই হাতে যদি যদি কেউ একটা ঘুষি খেয়ে যায় ওই মুহূর্তে, মানে কতটা যে লাগবে ধারণার বাইরে, এরকম পুরো স্টিফ হাতটা। আর আগে অবধি পুরো নর্মাল ছিল, হাতটা ধরে বললো তুই পালাতে পারবি না উনি, তো হ্যাঁ হাতটা তখনও ধরে রয়েছে। তারপরে সেকেন্ড কোশ্চেন করলো ওই ইমাম সাহেব, সেকেন্ড কোশ্চেন করলো যে কোথা থেকে এসছিস বল, আর তোর নাম কি বল, কেন রয়েছিস এগুলো বলবি। বলছে এরকম চোখ বন্ধ করে একটা হাত এরকম করে এরকম দুলছে, তখন আমি কিচ্ছু বলবো না, কিন্তু চিন্তা করিস না আমি কিচ্ছু বলবো না, আর তোরা আমার কিচ্ছু করতে পারবি না, ঠিক আছে এরকম। তারপরে অনেক কষ্ট করে, মানে অনেক রকম জিজ্ঞাসাবাদ, অনেক ঘুরিয়ে পেঁচিয়ে জিজ্ঞাসাবাদ, ধুমকি দিয়ে বোতলে বন্দি করে দেবো, আগুনে পুড়িয়ে দেবো, কিন্তু কিচ্ছু করতে পারি না, তোর তোর আটকাম মানে তোর আসছে, তোর যে করা তোর জিনের বংশ হবে সব করা কিন্তু ধ্বংস হবে, এরকম অনেক রকমের ভয় দেখিয়ে চেপে ধরে। তখন ছিল সোনালির চোখ বন্ধ, সোনালি তখন তর্ক করে যাচ্ছে কন্টিনিউয়াস, যেই মেয়েটা কিছুক্ষণ আগে কথা বলতে পারছিল না, তর্ক করে যাচ্ছে কন্টিনিউয়াস। আর সেই সময় তোমার মা বাবা সবাই সামনে দেখছি আমরা, ইভেন আমার শাশুড়ি মা, মানে উনি তো বাঙালি, এবার অনেক বাঙালি এরকম হয় যারা এই মুসলিম যারা হয়, অনেক বাঙালি হয় এগুলোকে ঠিকঠাকভাবে নেয় না, না না না, তো ওই দিনকে স্বর্ণালীর মাও ঢুকে গেছে ওর মধ্যে মাঝারে, ওদিনকেও দেখছে, মানে মেয়ে নিজের নিজের মেয়ে কোনোভাবে উনিও চাইছে সুস্থ হয়ে যায়, তার জন্য যদি আমার জাত চলে যায় তাদের কোনো প্রবলেম নেই, এরকম একটা ব্যাপার। উনিও দেখছে, আমিও দেখছি। এবার এর আগে অবধি না ঠিক এই সিচুয়েশনটা আমার যখন এই ভূত নিয়ে কিউরিসিটি জাগতো, আমি ইউটিউবে গিয়ে সার্চ করতাম পীরের ঘটনা ভিডিও, আমি দেখতাম ওরা এরকম ভিডিওতে দেখাচ্ছে একজনকে ধরে এরকমভাবে বসে আছে, প্রশ্ন করছে, মানে যদি আমি আরো স্পেসিফিক ভাবে বলতে যাই তাহলে তোমার হচ্ছে ইসে করাচ্ছে, এক্সোসিজম করাচ্ছে, এগুলো নিয়ে চোখের সামনে দেখছি আমি বসে, যে আদৌ এটা সত্যি হচ্ছে। তারপরে কিছুক্ষণ পর স্বর্ণালী বলতে শুরু করলো যে ওই মারফার দেখানোর ভয় দেখিয়েছে,
তখন স্বর্ণালী বলছে, ওই চোখ বন্ধ করে, কিন্তু স্টিল তখন চোখ বন্ধ করে হাতটা এখনো, মানে ধরো 10-15 মিনিট হয়ে গেছে, তুমি যদি এরকম 10-15 মিনিট হাত রাখো তোমার নিজের ব্যথা করবে। আমরা যখন গাড়ি চালাই এরকম ধরলেই আমরা মাঝে মধ্যে এরকম করি, 5-10 মিনিট অন্তর 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 অন্তর। ও এইভাবে কন্টিনিউয়াস বসে রয়েছে একভাবে, না নড়া না চড়া, খালি বসে বসে এরকম আপার পোর্শনটা ধরাচ্ছে, আর চোখ বন্ধ, হাসছে মাঝের মধ্যে হ্যাঁ হ্যাঁ করে, ঠিক আছে। মাঝে মাঝে আবার ওই 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 মৌলবী যে ছিলেন, ওই মানে ওই পীর বা মৌলবী যাই বলি, ওনাকে আবার মানে চলতি ভাষায় চাটা বলে, যেটাকে মজা মজা নিচ্ছে ওনার। এইটা বলবো যে তুই কিচ্ছু করতে পারবি না, মানে ওই যে নেগেটিভ এন্টিটি ওর মধ্যে ছিল, আমার ওয়াইফের মধ্যে ছিল, ও এতটাই কনফিডেন্ট ছিল, এত লং, মানে এত বছর, মানে এত দিন ধরে থাকার পর ওর মধ্যে এতটা কনফিডেন্স হয়ে গেছিল যে এতদিন কেউ কিছু করতে পারেনি, এখনো কেউ কিছু করতে পারবে না। সে কোনোভাবে খোসামত করে জানা হলো যে ও ওই ফাঁকা জায়গা থেকেই একটা এসছে, সোনালির সঙ্গেই ছিল অনেক দিন ধরে, ওকে ভালো লাগে এখন, ওকে বিয়ে করতে চায়, মানে আমার ওয়াইফকে ওই জিন বিয়ে করতে চায় লিটারালি। বিয়ে তো বলেনি, মানে নিগাহ বলেছে সোনালি নিজের মুখ থেকে, তো নিগাহ করতে চাই ওকে। আমি তো শুনে অবাক থতমত, মানে এতদিন তো দেখছিলাম যে একটা হচ্ছে, এইটা পুরোপুরি মানে ওইটা হচ্ছে একটা ইন্ট্রোভার্ট দেখা, এটা হচ্ছে একদম পুরো এক্সট্রোভার্ট, মানে যা হচ্ছে পুরো ফিজিক্যালি বেরাচ্ছে ব্যাপারটা। এবার এই জিনিসটা হলো, উনি ছাড়িয়ে দিল, মানে ঠিক হয়ে গেল। এবার বাড়িতে আসলাম, উনি একটা কাগজ দিয়েছিল। ও হ্যাঁ, আরেকটা যেটা না বললে নয়, ওই যে বোতলে বন্দি ব্যাপারটা, একটা জিনিস বলছি, মানে এই জিনিসটা তো কেউ কোনোদিন চোখে দেখিনি যে জিনকে বোতলে, সবাই শুনেছি জিনকে বোতলে বন্দি করেছে, জিনিসটা কিরকম দেখতে হয়। সঙ্গে এরকম হাত ধরে বসে আছে, পুরো জিজ্ঞেস ফিজ্ঞেস করা হয়ে গেল, জিজ্ঞেস করে যদি কিরম ভাবে মারা গেছিস, ও বললো যে আমি সুইসাইড করেছি গলায় দড়ি দিয়ে। তো তারপর থেকে আমি মানে এবার তো ওরা যেহেতু এক জায়গায় গেছিল, সেখান থেকে ওর পছন্দ হয়েছে, ওর চুল বেয়ে আমি উঠে এসেছি, ঠিক আছে। এই কথা যখন চুল কি শুনলাম না, তখন বড় ছিল? হ্যাঁ ওর চুল তখন অনেক বড়। মানে এই কথাটা যখন শুনলাম না, মানে আমার মধ্যে মানে মানে আমি আর নিজেকে শান্ত রাখতে পারছি না, আমার মনে হচ্ছে যেন আমি দেখতে চাই না এইসব, মানে চাইছি নিজেকে বিশ্বাস করাতে, আবার আমার সাবকনশিয়াস মাইন্ড বলছে কি হচ্ছে এগুলো, স্বর্ণালী এগুলো বলছে, ঠিক আছে। তো সেই কোনো রকম আগুনে পুড়িয়ে দেবো, এই করে দেবো, এগুলো বোতলে বন্দি করে দেবো, এগুলো বলে 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 ওর কাছে সব থেকে খবর বার করা হলো, কোথ দিয়ে এসছে, কেন এসছে, কি করবে ওই তান্ত্রিক। এবার ওই স্বর্ণালী তখন বলছে যে যখন বললো যে আমি আত্মহত্যা করেছিলাম, চুল বেয়ে উঠে এসেছি, তারপরে বললো যে জিজ্ঞেস করেছিল কি করলে তুই ওকে ছাড়বি, বলছে আমি কিচ্ছু করবো না, কিচ্ছু করবে কিচ্ছু না, করবে না। খালি নিয়ে যাবে। নিয়ে যাবে, নিয়ে যাবেই, নিয়ে যাবে, এটাও জেদ চেপে গেছে, কারণ এতটা ক্লোজ চলে এসছে। আরে ন্যাচারালি একটা ছেলে যখন একটা মেয়েকে ভালোবাসে, তার যখন ক্লোজ চলে আসে, জানি না মেয়ের দিক থেকে কি কি ফিল হয়, বাট অ্যাজ এ ছেলেদের সঙ্গে তো আমি মিশেছি, ছেলেদের দিক থেকে ফিল হয় ওই মেয়েটাকেই নিজের বউ করবে, এটা থাকে। তো কিন্তু এটা এরকম ভাবে একটা এইটা যে ওদের মধ্যেও কাজ করে, এইটা তো আমার 0% ধারণা ছিল। ও বলছে যে আমি ছাড়বো না, ওকে আমি নিয়ে যাবো, আমি পুরো বোকার মতো এখানে বসে আছি, আমার মাথা কোনো কাজ করছে না, ঠিক আছে। আমার বাবা এইসব দেখে ওই সিচুয়েশন থেকে বাইরে চলে গেল, কারণ বাবা নেওয়া যাচ্ছে না। নেওয়া যাচ্ছে না জিনিসটা। মানে একটা জিনিস কি হয় না, আমরা একটা দেখতে দেখতে একটা জিনিসে হ্যাবিচুয়েট হয়ে যাই, সে হ্যাবিচুয়েটটা মানে যেমন দেখো মানে এবার যদি মানুষ হ্যাঁ হঠাৎ করে হ্যাঁ উলঙ্গ হয়ে রাস্তায় ঘুরে হ্যাঁ, বেড়ায়, একটা অদ্ভুত লাগবে, অদ্ভুত লাগবে, অনেকে দেখবে, অনেকে মজা করবে, অনেকে আবার অ্যাভয়েড করে চলে যাবে, তাকাবে চলে না। তাকাবেও না। কিন্তু বিশ্বাস করো, আমরা বাদে কিন্তু সবাই ল্যাংটো পৃথিবীতে, হ্যাঁ বা একদম, উলঙ্গ বলতে সবাই গেলে। উলঙ্গ, আমরাই একমাত্র নিজেদেরকে আমরাই সভ্য একমাত্র দেখানোর সভ্য জন্য দেখানোর জন্য জামা কাপড় পরি। মানে কিন্তু এটা আমাদের চোখে একটা হ্যাবিচুয়েট। হ্যাবিচুয়েট হয়ে গেছে। এবার তোমার বাবা যে যখন ওই জিনিসটা দেখছে, তোমার বাবা তো হ্যাবিচুয়েট না, না, নিতে পারছে তোমার না, নিতে পারছে না, বাবা বেরিয়ে গেছে। এবার আমার বাবা এগুলো বিশ্বাসও করতো না, ওটা যদি বিশ্বাস করতো না, উনি দেখছে এগুলো কি হচ্ছে, উনি 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 ভাবছে যে কি গাঁজাখড়ি হচ্ছে, আর একটা টেনশনও রয়েছে, একটা দুঃখও রয়েছে, একটা ক্ষোভও রয়েছে, একটা বিরক্তিকর রয়েছে, একটা ইরিটেশনও রয়েছে। উনি বাইরে বেরিয়ে গেল। তারপরে কি হলো, মানে স্বর্ণালী বলছে যে কি করলে ছাড়বে, অনেকবার জিজ্ঞেস করা, মানে অনেক অনেক রকমের লোভ দেখানো হয়, এই দান করা হবে, ওই দান করা হবে, অনেক রকম লোভ দেখি, কিছুতেই কিছু হচ্ছে না। লাস্টে ওই পীর, মানে যিনি ছিলেন পীর বা মৌলবী, উনি স্বর্ণালীকে বলছেন, বা স্বর্ণালীর মধ্যে যে জিন ছিল ওনাকে বলছেন যে দেখ, তোর যখন কিছুই হচ্ছে না, তাহলে আমি তোর মানে মুক্তির একটা কাজ করে দিতে পারি, তাহলে তুই আর এই আটকে থাকবি না মায়ের মধ্যে, তোরা মুক্তির কাজ করে দিতে পারি আমি।
তো স্বর্ণালী তখন এরকম ঠিক মানে কি রে, এরকম চোখটা বন্ধ করে কি করবি, এমন তুই কি করবি বলছে আমি তোর বাড়ির সঙ্গে কন্ট্যাক্ট করতে পারি, বাড়ির সঙ্গে যোগাযোগ করতে পারি, তোর ঘটনা তোর এই জিনিসগুলো তোর বাড়িতে জানাতে পারি, যাতে তোর যাতে শান্তিটা কামনা ওরা ভালোভাবে করতে পারে, যাতে তুই তোর সোলটা বা তোর আত্মাটা বা তুই যেই হোক তুই যাতে শান্তি পাস, মুক্তি পায় যেটা ভালো। তো বললো ঠিক আছে। এবার তাই বলে তো আর এইটা করবে না, কারণ এবার ওই সময় যদি ওকে যদি স্বর্ণালীর মধ্যেই ছেড়ে দিত, যদি কিছু একটা দিয়ে বেঁধে দিত, তাহলে ক্ষতিটা কিন্তু আলটিমেট স্বর্ণালীর উপর। উনি কি করলো, উনি ওই ভুলিয়ে ভালিয়ে ওই জিনটাকে খুশি করলো, খুশি করে পাশ থেকে একটা বোতল নিল খালি, বোতলটার মধ্যে কিছু একটা মন্ত্র পড়লো, একটা আঙুল তখন এরকম ভাবে ধরেছিল, ওই আঙুলটাতে বোতলের মুখে ঢোকালো, বোতলের মুখে ওই আঙুলটা ঢোকালো, তখনও স্বর্ণালীর একটা হাত এরকম শক্ত করে এই জায়গাটা গিটটা খুললো, কিছুটা মন্ত্র বললো, স্বর্ণালীর হাতটা স্যাট এরকম পড়ে গেল, স্বর্ণালী এরকম নিচু হয়ে গেল, ওখানেই বসে রইলো। কিছুক্ষণ পর কিছুটা মন্ত্র পড়লো, স্বর্ণালী দেখলাম আস্তে করে এরকম পড়ে যাচ্ছে, সেই সময় আমি গিয়ে রানিমার পাশে গিয়ে বসলাম, ওকে ধরলাম, ধরে একটু চোখে মুখে জল দিলাম, ওই জল পড়াটা খাওয়ালাম, তেল দুটো উনি একটু কানে দিয়ে দিল আর বললো তেলটা বাড়িতে নিয়ে যাও, প্রত্যেক দিন করে কানে দেবে, মাথায় মাখবে। আর একটা খাম দিয়েছিল, খামের মধ্যে কিছু ছিল যেটা তোমার জলে ওই খাম শুদ্ধই ভিজিয়ে ওই জলটা দিয়ে স্নান করতে হতো, ওটা জিনিসটা করলো, এটা 3 মাস করতে হয়েছিল, 3 মাস প্রতিদিন 3 মাস করলাম পুরো নিয়ম মাফিক। তাবিজ দিয়েছিল যেটা হয়তো আমার ওয়াইফের গলায় এখনো রয়েছে, এখনো ওটাকে পড়েও। ওটা দেওয়ার পর সব ঠিক, মানে ওই যে একটা ফেজ ছিল লং টার্ম, যে 2 বছর 2.5 বছরের যে ফেজটা, ওইটা শেষ হলো, যে ওকে পজেসড হয়েছিল সে ওর শরীর থেকে বেরিয়ে গেল। তারপরে কিন্তু এই পজেসড কিন্তু স্বর্ণালী কোনোদিন হয়নি। মানে এতক্ষণ আমরা পজেস শুনছিলাম, পজেশনের একটা ঘটনা শুনছিলে তোমরা, মানে একটা পজেশনের ঘটনা যেটা এতক্ষণ ধরে আমরা করছিলাম। মানে এবার স্বর্ণালী মানে তোমার ওয়াইফ পজেস করেছিল, এখন সে মুক্ত, এখন সে পজেশন থেকে মুক্ত, বাট তার যেই মধ্যে যে উইকনেসটা ছিল ওইটার জন্য আমার ফ্যামিলিরই একজন যে আমাদেরকে সহ্য করতে পারতো না আমাদেরকে, সে ক্ষতি করে দেয় আমাদের উন্নতি দেখে। এবার থেকে আমরা নিজেরাই ফিল করতে শুরু করলাম যে আস্তে আস্তে কোথাও গিয়ে আমার একটু বিজনেসেও গ্রোথ হচ্ছে, আমার ফাইন্যান্সিয়াল। তোমার বিজনেসটা কি একটু বলো। আমার আচ্ছা, আমি অ্যাকচুয়ালি প্রফেশনালি একজন ট্যাটু আর্টিস্ট, ঠিক আছে, ফুল টাইম ট্যাটু আর্টিস্ট। এটা নিয়েই থাকি সারাদিন, ডেডলক মানে নিজেকে বডি মডিফিকেশনের দিক থেকে কিছুটা হয়তো করি আমরা। তারা যদি ট্যাটু করতে যায় তোমার সাথে কন্ট্যাক্ট আমি দিয়ে দেবো, একদম আমার সঙ্গে যোগাযোগ করলেই হয়ে যাবে, আমার স্টুডিও রয়েছে। তোমার কি মানে কোনটা নাম্বার দেবো নাকি তোমার কোনো ওয়েবসাইট বা কিছু দেবো বলো? আমার নাম্বার দিয়ে দিতে পারো, বা আমার ফেসবুক ইশাটা রয়েছে, হ্যাঁ ফেসবুকের লিংকটা আমি দিয়ে দিলাম, ফেসবুকের লিংক, নাম্বারটা আমি দিচ্ছি না, ঠিক আছে? ওখানে তোমার সাথে ওখানে আমার সঙ্গে কন্ট্যাক্ট করলে হয়ে যাবে। এবার যদি কোথায় আছে এই কথা বলতে চায় তাহলে সে কথা বলতে পারে ওভার থ্রু কল। আমি সাজেস্ট করব আমার স্টুডিওতে এসে সামনাসামনি কথা বলার জন্য, কারণ কিছু জিনিস তো পার্মানেন্ট হয়, সেটাকে যদি আমরা সময় নিয়ে সামনাসামনি কথা বলে ডিসাইড করে করাই তাহলে জিনিসটা হয়তো আমাদের কাছে খুবই প্রিয় হয়। সেই সময় আমিও ট্যাটু করছি, আমার ওয়াইফও ট্যাটু করছে, আমরা দুজনেরই একটা ইনকাম সোর্স তৈরি হয়েছে, দুজনেরই স্বাচ্ছন্দ্য বোধ এসছে, আমরা বাইরে একটা জায়গা নিয়ে থাকার একটা কন্ডিশনে এসছি। তো এই জিনিসটা হয়তো কিছু জনের পছন্দ হয়নি, আর সেই কিছু জন ছিল হচ্ছে আমার বাড়ির মধ্যেই, এই জিনিসটা আমি বুঝতেও পারিনি, ধরতেও পারিনি, আর ধরা যায়ও না, কারণ সে অল টাইম খেতে দিচ্ছে আমাকে, মানে কিছু দিচ্ছে রান্না হলে যে খাও তোমরা, কিছু ভালোবেসে এনে দিচ্ছে, তাদের তাদের একান্ত তাদের নিজেদের কোনো পার্সন, আমি কাউকে মেনশন করতে চাইছি না, কারণ যদি ইন ফিউচার এটা আমার ফ্যামিলির লোকজন তো যেহেতু দেখবে, তো আমি চাই না কোথাও গিয়ে তারা হার্ট হোক এই কথাগুলো শুনে। তো নাম মেনশন করছি না, বা কে কোন আত্মীয় কি সম্পর্ক হয় সেটা মেনশন করছি না, তারা তাদের বাচ্চা কাচ্চা যারা থাকে আমাদের কাছে পাঠাতো, তো ন্যাচারালি আমরা ওদের ঘরে যাচ্ছি, ওরা আমাদের ঘরে আসছে। দেখো রক্তের এবং পাশাপাশি থাকলে একটা এটা থাকবে, জয়েন্ট ফ্যামিলি তোমাদের ছিল, হ্যাঁ জয়েন্ট ফ্যামিলির ফলে তো এটা হবেই। তো এটাকে কোনোভাবেই আটকাতে পারিনি, তো এটাকে আমরা প্রথম আভাসও করতে পারিনি, কিন্তু আর প্রথম আভাসও করতে পারিনি। 2021-এর ঘটনা এটা, আমাদের শুধু এই ট্যাটুই, কিন্তু এর বাইরে কিন্তু আমরা কোনো জব করি বা আমরা কোনো কাজ করি না, আমাদের একটু আপফল মানে
গ্রো আপ করছিলাম আমরা। এই আমাদের যে এই বিজনেসটা আমরা 7 বছর, মানে আমি 7 বছর ধরে করছিলাম, তারপরে ও অ্যাড হয়েছে। তো এই 7 বছর পর গিয়ে কোথাও একটা সাকসেস পাচ্ছিলাম, যে এইবার হয়তো যে হ্যাঁ আমি ট্যাটু করতে পারি। আমার কাছে আসছে, আমার কাস্টমার, আমার ক্লায়েন্টস আসছে, আমার রেফারেন্সে ধরো একজন করে গেল, তার থেকেই 10 জন আসছে, যেটা হয়তো কথাতেই শোনায়, বাট অ্যাকচুয়ালি 10 জন আসছে তার তার রেফারেন্সে, এসে বলছে দাদা আমার তোমার কাজ আমার খুব ভালো লেগেছে, আমি আমি তোমাকে ছাড়া অন্য কারোর কাছ থেকে করাতেই পারবো না। ইভেন এরকমও হয়েছে, ধরো আমার আমার এক সময় আমার ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেছিল, ওটা আমার অনেক পুরোনো অ্যাকাউন্ট, ওটা হচ্ছে আমি একদম স্টার্টিং থেকে বিজনেস, তো ওখানে আমার একটা বড় পোর্টফোলিও ছিল, তো সেটা হারিয়ে গেছিল। এরকমও হয়েছে ওখানে আমার অনেক অডিয়েন্স, মানে অডিয়েন্স বলো আমার যারা দেখে আমার ট্যাটু, তখন ভিডিও আপলোড করতাম, যারা দেখতো, যারা চেয়েছিল করাবে, তাদের মধ্যে অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেনি অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যাওয়াতে। হ্যাক হয়ে গিয়ে তারপরে যেহেতু আমি রিকভার করতে পারিনি না, অ্যাকাউন্টটাকে আমি রিপোর্ট করিয়ে সাসপেন্ড করিয়ে দিয়েছিলাম, মানে পুরোপুরি ব্লক করে দিয়েছিলাম। তো সেই সময় ওই যে টাইমটা বললাম, ওই সময়টাতে এরকমও হয়েছে যে আমার কাস্টমাররা যারা রেফারেন্স আসছে তারা খুঁজে বার করছে লিটারেলি গুগল ম্যাপ ঘেটে, কাজ বেছে, কাজ দেখে, ফোন কলের মাধ্যমে একে ফোন করছে, তাকে বুঝে। একজন আমার কাছে এসে বলছে দাদা তোমাকে আমি খুঁজে বার করতে গিয়ে হয়রান হয়ে গেছি, বিশ্বাস করো, কিন্তু আমার অন্য কোথাও করানোর ছিল না, তোমার কাছেই করানোর ছিল। তো এইরকম একটা আপগ্রেডেশন আসছে, আমার বাড়ির লোক দেখতে পাচ্ছে বাইরে কি করছি, বাড়িতে বলছি যে একটা 2 BHK ফ্ল্যাটে রয়েছি, গ্রাউন্ড ফ্লোরে, এসি রয়েছে যেখানে একটা, আমাদের কোনো অসুবিধা নেই, এগুলো সবার কানেই যেত, যেহেতু জয়েন্ট ফ্যামিলি। এবার ওই জয়েন্ট ফ্যামিলির মধ্যেই একটা রক্তের সম্পর্ক, আমার একটা ফ্যামিলি ছিল, বা 3জন মেম্বার, দুজন মেম্বার বলতে পারি, 2জন মেম্বার ছিল যাদের কি বলতো এই এজে এসে কোনো উন্নতি হচ্ছিল না, কারণ তারা অলস। এটা আমার বলতে কোনো আটকালো না, কারণ তারা সত্যি অলস। তারা বুদ্ধিজীবী একজন হয়, আর একজন হার্ড ওয়ার্কার হয়। যারা বুদ্ধিজীবী দিয়ে কাজ করে তারা দেখবে কোনোদিনও হার্ড ওয়ার্ক করে না। যারা বুদ্ধি দিয়ে কাজ করে তারা যদি ওই হার্ডওয়ার্কের, ওই বুদ্ধির মধ্যে যদি একটু হার্ডওয়ার্ক পুশ করে না, বেরিয়ে যায়। তারা শুধু হার্ডওয়ার্কই করে যাচ্ছে, নিজের মধ্যেই নিজের মনকে অসন্তুষ্ট করছে, নিজেকে খুশি করতে পারছে না, নিজের বাচ্চা কাচ্চাকে খুশি করতে পারছে না, একটা পাজলড লাইফ লিড করছে, অন্যের হ্যাপি লাইফ দেখছে, তাদের নিজেদের মধ্যে একটা খিটাখিটি চলছে। একটা টাইমে গিয়ে কি হলো, যে রক্ত সম্পর্কের মানুষটা, যেই ওনার যে বাচ্চাটা, ওনার বাচ্চাটা কিন্তু মানে ওনার কোনো ওরকম কোনো ব্যাক সাপোর্ট নেই। ওনার বাচ্চাটা যখন হয়েছে তখন আমার মা বাবা ওখানে দিনরাত পড়েছিল হসপিটালে গিয়ে। ইভেন বাচ্চারা যখন হসপিটালে ভর্তি, ওনার জন্মের 2-3 বছরের মধ্যে একটা প্রবলেম হয়েছিল, তো হসপিটালে গেছিল। হসপিটালে ভর্তি সেই সময় ওর জন্মদিন ছিল, মা বাবা কিছু করতে পারছে না বাচ্চাটার। আমার বাবা গিয়ে ওর পুরো জন্মদিন সেলিব্রেট করলো হসপিটালে। আমার মা ওর জন্য মাংস পাঠালো রান্না করে নিজের হাতে। স্বর্ণালী ওর জন্য টুকিটাকি লজেন্স ক্যাডবেরি বলো যা বলো, মানে এতটা ভালোবাসতাম না, ধারণাও করা যায় না, এতটা ভালোবাসতাম, কারণ বাড়ির একমাত্র বোন, ধারণা করা যায় না। তো তারপর হঠাৎ করে দেখলাম স্বর্ণালীর, মানে আমাদের মানে সবকিছু তো হঠাৎ করে আসে না, জিনিসটা আমরা চোখের সামনে দেখি, দেখতে 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 যখন জিনিসটা বুঝতে পারি যে এটা তো এই জিনিসের বাইরে হচ্ছে, এটা হওয়ার কথা না, তখন আমরা ধরতে পারি। লাইক যে এই যে ভূত ধরা যেটা হয়, বিজ্ঞানসম্মত এটার নাম হচ্ছে মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার। এটা তো আজকাল না, এটা অনেক যুগ ধরে চলে আসছে, ধরো 1000 বছর ধরে চলছে। এবার সেই সময় হচ্ছে এই যে টার্মটা আমি ইউজ করলাম, এটা তখনও ইনভেন্ট হয়নি তখন। এবার যেহেতু ইনভেন্ট, এটা তো ইন্ডিয়াতেও হয়নি, এটা অবভিয়াসলি বাইরে হয়েছে, যদি তখন ইন্ডিয়াতেও আসেনি জিনিসটা, তখন মানুষ কিভাবে বিচার করতো? কারো কিছু খারাপ হলে সেটা যদি তোমার আনন্যাচারাল ভাবে হয়, তাহলে সেটা কালো জাদু। অথবা সে যদি হট করে যদি ডিপ্রেসড হয়ে পাগলামি করছে, তখন তাকে ভূতে ধরেছে। 100% বলছিলাম যে হয় না, হয়, কারণ অলরেডি ফেস করে নিয়েছি। কিছু কিছু ক্ষেত্রে আবার হয় না, আবার কিছু কিছু ক্ষেত্রে এই ব্ল্যাক ম্যাজিকটা খুব কাজ করে, খুব কাজ করে। যারা এটা জানে, যারা এটা শেখে, তাদের লাইফটাও আমি শুনেছি হেল হয়ে যায়, আর যাদের ওপর করে তাদের লাইফটাও হেল এরা করে দেয়। তো এটা কথা আছে না, তুমি যদি কারোর খারাপ করো তোমার সঙ্গে খারাপ হবে, ভাই, পাতি কথা। আর সময় খারাপ ভালো দুটো মিলিয়ে জীবন তো এটাই না, যদি খারাপ সময় না আসে তাহলে ভালো সময় আসবে না। অন্ধকার তো আসবে, আর অন্ধকার থাকলে তো আলো আসবে। খারাপ সময় না আসে তোমার ভালো সময় তুমি কিভাবে আইডেন্টিফাই করবে যে এটা আমার ভালো সময়?
বা তোমার যদি ভালো সময় না চলে, তুমি তাহলে তোমার হঠাৎ করে একটা খারাপ সময় আসলে তুমি কিভাবে আইডেন্টিফাই করবে যে তোমার খারাপ সময়? মানে তোমার এতটা একটা মানে তোমার এতটাই মানে তোমার কথা শুনে যতটা বোঝা গেল অনির্বাণ, যে তুমি যে আহ, জিনিসটা ফেস করলে এতদিন ধরে তোমার ভালোবাসার মানুষের প্রতি, যেটার জন্য মানে অনেক কিছু তুমি struggle, কিছু করেছো। অনেক কিছু। অনেক তো ঝামেলা, যখন তুমি এই পীর বাবা বললো যখন হ্যাঁ। যে তোমার বাড়িরই লোক, তখন তোমাদের কাছে জিনিসগুলো এটা আমরা ধরতে পারিনি তো। এটা না, প্রথমে তুমি ধরতে পারোনি, না, যখন প্রথমে পীর ধরতে বাবা পারিনি। বললো না, পীর বাবা বলেনি এটা আমাদেরকে। তাহলে কি এটা পীর বাবার কাছে আমরা ওই অবধি গেছিলাম, হ্যাঁ। যেটা আগেরটা বললাম, হুম, হুম। শেষ হয়ে গেছিল, যে পয়সামের ব্যাপারটা ওটা শেষ। হুম। এইটা হচ্ছে গিয়ে ওই বললাম যে একটা হিংসা বৃত্তি কাজ করতে শুরু করলো, হুম। আসা যাওয়া বন্ধ করলো, কথা বলা তোমরা তো বন্ধ বাড়ি করলো। চেঞ্জ করলে, হ্যাঁ তুমি 2 BHK তে চলে গেলে, হ্যাঁ। তারপর তোমার মা বাবাও তারপর এখানেই মা বাবা ছিল। ওখানেই ছিল। হুম। তো এবার কি হলো যে তো তোমরা একটা আভাস পাচ্ছিলে, আভাস পাচ্ছিলাম যে কিছু একটা হয়তো হচ্ছে, কিন্তু সেটা বাড়ির মধ্যেই হচ্ছে, আর তার আমরা ধরতে পারছিলাম না। তুমি একজনের সাথে এটা মেলালে, তখন এটা ম্যাচ করছে একটু 99 না, 50-60 এরকম ব্যাপার টুইস্ট আছে, এটা আমাদেরকে ধরতে হয়েছে। ধরতে হয়েছে এটা একটু মানে একটু সরবরাহ কর। বলছি শুরুর দিকে তখন আমরা বাড়ি ছাড়িনি, ওই যে ঠিক মানে ভালো সময়টা যাচ্ছি কাটাচ্ছি, বাড়ি দিয়েছি, ভালোই হচ্ছে, আমরা কোথায় মানে অন্য জায়গায় কেন যাবো? মানে তুমি আর তোমার ওয়াইফ ভালোই 2 আছে। BHK একটা জায়গায় নিয়েছিল? না, ওখানে জাস্ট নিয়েছিলাম, তখন থাকতাম না ওখানে, ওখানে just থাকছো না? শুধু আমার কাজের জন্য আমার স্টুডিওটা ওখানে বানানো ওকে হয়েছিল। ওকে ওকে। শুধু ওখানে আমরা ডেইলি যেতাম, কাজ করতাম, চলে আসতাম আমার বাড়িতে। ভালো সময় চলছে, হঠাৎ করে দেখলাম তারা কথা বলছে না। ঠিক আছে, কথা বলছে না, মুখের দিকে তাকাচ্ছে না, মানে রেসপন্সিবল যে ব্যাপারটা ছিল। একটা কথা বলতে গেলে, যেমন আমি তোমার সাথে এখন কথা বলছি, হুম, তোমাকে একটা কিছু বলছি, তুমি রেসপন্স করছো আমাকে, হ্যাঁ, এবং আমিও তোমাকে রেসপন্স হ্যাঁ, করছি, হ্যাঁ। এই জিনিসটা তুমি তখন পাচ্ছ না, তখন পাচ্ছি না, ঠিক আছে, হ্যাঁ, ওই বাড়ি বুঝতে থেকে আর পেরেছি। পাচ্ছি না, ঠিক আছে। এটা তখনই না মানুষের তখন আমরা চেক করে ওটা doubt কি করি। ব্যাপার, ডাউট করি, তখন আমার মাথায় হলো যে যা বাবা এমন কি হলো, হঠাৎ কথাবার্তা বলছে না, কথাবার্তা চেপে যাচ্ছে, হয়তো কোনো ঝামেলা হয়েছে মায়ের সঙ্গে। এবার একটা বাড়িতে দুটো বউ থাকলে ঝামেলা হবে, হয়। তো এটা আগেও হতো, ঠিকও হয়ে যায়, আগেও হতো, এখনো হয়, এটা ঠিকও হয়ে যায়। হ্যাঁ। এগুলো সাংসারিক ঝামেলা আমরা যা বলি। তো মাঝের মধ্যে না দুঃস্বপ্ন দেখা স্টার্ট করলো। আমি ঘরের মধ্যে একটা পচা গন্ধ, দুঃস্বপ্ন, ঘরে ঢুকলেই একটা গুমোট ভাব, ঠিক আছে। ঘরে যতক্ষণ থাকছি পুরো মুড অফ, টেনশন, বাইরে বেরাচ্ছি আবার সব ঠিক, মুড ফ্রেশ হয়ে যাচ্ছে, কোনো কারণ নেই এখানে। ও অসুস্থ হয়ে পড়ছে মাঝের মধ্যে, আমি অসুস্থ হয়ে পড়ছি মাঝের মধ্যে। আরেকটা যেটা বললাম তোমাকে, বাবার একটা প্রবলেম চলছিল বাইরে, ওইটা। তারপরে এরকম বিভিন্ন ধরনের আসছিল। এইগুলো যখন আসছে, এগুলো নিয়ে এবার যেহেতু স্বর্ণালীর মা কিছুটা আন্দাজা প্রথমেই করতে পেরেছিল আগের ঘটনাটা যে কি হচ্ছে ওর সঙ্গে, সেহেতু আমরা ওই বিশ্বাসেই আবার স্বর্ণালীর মার কাছে আমি আর স্বর্ণালী একদিন গেলাম, গিয়ে সবকিছু খুলে বললাম। স্বর্ণালীর মা আমাদেরকে ঝেড়ে বাড়ি পাঠিয়ে দিল, বললো যে এখন যে এবার আমার শাশুড়ি মা সামনাসামনি কিছু বলে না, ঠিক আছে, উনি বাড়ি পাঠিয়ে দেয়, কোনো খোঁজ খবর যে কি চলছে কি না চলছে কিচ্ছু নেয় না। উনি প্রত্যেকদিন রাত্রেবেলা পুজোয় বসে, মা কালীর পুজো ভক্ত, উনি পুজো অর্চা করেন, উনি ওই পুজোর পর গিয়ে সব বুঝতে পারেন, উনি তারপরে বলেন। সেটা যদি দিনের দিন হয় তাহলে দিনের দিন, আর না হলে পরের দিন। তো ওই দিনের দিন আমাদের যেহেতু ওরকম কোনো ব্যাপার না, রাত একটার সময় ফোন করলে কথা হয়। তো স্বর্ণালীর সেই টাইমে না খুব অসুস্থ চলছে, খুব অসুস্থ, মানে কোনো কিছু নেই শরীরে, শরীর পুরো ঠিক, শরীর পুরো ফিট, কাজে মন বসছে না, কোনো মাথা ঘুরছে, বডি পেন হচ্ছে, অসুস্থতা হচ্ছে, মানে কমজোর ফিল হচ্ছে, মানে ইমিউনিটি ধরো পাওয়ার কমে গেছে, এরকম ব্যাপার। মানে ধরো কোনো একটা গভীর অসুখে ভুগছিল, আবার তোমার ওখান থেকে তোমার যার জন্য তোমার ওই মানে একদম শারীরিক যে জোর ওটা কমে গেছে। সোনালির মাকে সব জানালাম, ওর মা ওরকম করে আমাদেরকে জানালো যে বাড়িতে কিছু ঠিক নেই, তোরা বাড়ি থেকে বেরিয়ে আয়, আবার বলছি তোরা বাড়ি থেকে বেরিয়ে আয়। আমরা তখন কথাটা বিশ্বাস করিনি খুব একটা, সব তো কেটেই গেছে, আবার কি ভুল আছে, হয়তো আমাদের জন্যই, হয়তো আমরা একটু ল্যাদ খেয়ে রয়েছি বলে, হয়তো আমাদের কাজে গন্ডগোল হচ্ছে, বা হয়তো বাবা মার মধ্যে এরকম ঝামেলা হচ্ছে বলে হয়তো আমাদের উপরে কিছুটা এফেক্ট করছে। সেই সময়টায় বিশ্বাস করবে না, আমাদের একটা কুকুর ছিল, ওখানে কিন্তু কোনোদিন কোনো প্রবলেম হয়নি। কি কুকুর? ল্যাব্রাডর, ঠিক আছে, কোনোদিন কোনো প্রবলেম হয়নি। হঠাৎ ওইটা সময়টা ওই কুকুরটাকে নিয়ে আমাদের বাড়িতে নিজেদের মধ্যে এমন ঝামেলা শুরু হয়ে গেল, লাস্টে বাধ্য হয়ে ওকে আমি অন্যজনকে দিয়ে দিলাম। মানে দিয়ে দিলাম ওকে। কার বন্ধু ঝামেলা হলো? ঝামেলাটা কি নিয়ে হচ্ছে এবার তোমাকে বলছি।
মানে কুকুরটাকে নিয়ে কার সাথে তোমার ঝামেলা বলছি। হলো? ঝামেলাটা হচ্ছে গিয়ে আমরা কুকুরটাকে আমাদের ঘরেই সারাদিন রাখছি। হুম। ওই যে বললাম কথা বলছে না, সারাদিন আমাদের ঘরেই রাখছি। এবার কুকুর স্বাভাবিকভাবে বাড়িতে থাকলে একটা ঘামের গন্ধ কুকুরের গায়ে হয়, সেটা থাকে আবার থাকে না, দরজা ফরজা বন্ধ থাকলে থাকে আবার থাকে হয় না হয় হয়। কোনো সময়। এটা অভ্যেস হয়ে যায়। কুকুরটা 1 বছর ধরে রয়েছে, কারোর 1 বছর কোনো প্রবলেম হয়নি। হঠাৎ করে কি শুরু হলো, যে আত্মীয় কথা বলছিলাম, ওনারা অবজেকশন করতে শুরু করলো ওই কুকুরটার জন্য ওনাদের সন্তানের শরীর খারাপ হচ্ছে, এদিকে ওনার সন্তান ফিট খেলে বেড়াচ্ছে। এইটা করতে করতে মায়ের সঙ্গে কিছু কিছু সময় ঝগড়া লাগতো, এমন একটা পর্যায়ে চলে গেল যেই পর্যায়ে বলছে তোমাদের এই কুকুরের জন্য, মানে যে এত ভালো সম্পর্ক ছিল সে বলছে তোমাদের এই কুকুরের জন্য আমার মেয়েটাকে মেরে ফেলতে হবে আমার নিজের হাতে। এরকম কথা শুনলে স্বাভাবিক ব্যাপার, সবারই একটা, এবার যেহেতু ছোটবেলা থেকে বড় হতে দেখেছি, সবারই একটা মাথা গরম হয়ে যাবে, স্বাভাবিক ব্যাপার ভাই। যে এমন মানে এমন কি হয়ে গেল যার জন্য ভাই এই কথাটা শুনতে হচ্ছে। জিজ্ঞেস করাতে কি বলেছে, তোমার কুকুরটার জন্য আমার মেয়ে বাইরে বেরোতে পারে না, কুকুর তো আমাদের ঘরে সারাদিন। প্রথম কথা হচ্ছে ল্যাব্রাডর কোনো রকম ফিরোসিয়াস না, খুব ফ্রেন্ডলি, ও সহজে কামড়ায় না। আমরা না কিচ্ছু করে না, মানে ল্যাব্রাডরের কুকুর হচ্ছে এটা, মানে ল্যাব্রাডর, গোল্ডেন খুবই রিট্রিভার। ফ্যামিলি। ইভেন ল্যাব্রাডরে, একটা ল্যাব্রাডরের সামনে তুমি একটা একদম বেবিকেও রেখে দিতে পারবে, হ্যাঁ, নিঃসন্দেহ ওর কিছু করবে না। আরে কামড়ায় না ওরা, আমরা তো দূরে কথা, অচেনা লোক দেখলেও কামড়ায় না। কামড়ায় না, বা মানে- তোমার যদি কপাল খারাপ থাকে, তোমার কর্ম খারাপ থাকে, তোমাকে কামড়াবে, কামড়াবে। তোমাকে লেডি কুত্তা হলেও কামড়াবে, এটা তো- হচ্ছে বাস্তব। হ্যাঁ, ল্যাব্রাডরের মতো শান্ত এরকম কুকুর হয় না। মানে হয় না। ল্যাব্রাডর রিট্রিভার এরা খুবই শান্ত হয়, হোম ব্রিড, মানে Home breed ওরা। ফ্রেন্ডলি হয় এরা। তো প্রথম প্রথম তো এইটা হচ্ছিল, তাও কুকুরটা আমরা চিল্লাতো, চিল্লাতো বলতে মানে একটা সারাদিন কুকুর বাড়িতে থাকলে চিল্লাবে একটুখানি, বউ বউ চিল্লাবে। দু-তিনবার এবার- তার কবে। এবার দেখো, একটা ল্যাব্রাডর খুবই শান্ত হয়, ঠিক আছে, ওর হ্যাঁ, যদি উত্তেজিত না হলেও চেল্লায় না, না, চেল্লাতো না। আর রাস্তায় কুকুর ছেলে টুকুর ছেলে দেখলে, কুকুর না না, মেয়ে মেয়ে কুকুর, আরে মেয়ে কুকুর তো আরোই চিল্লায় না, আজব। অ্যাডাল্ট ভাবো আবার, ঠিক আছে। হ্যাঁ, মানে এবার রাস্তাঘাটে কুকুর ফুকুর দেখলে একটা ব্যাপার আছে। তো ও ঈশ্বর। তো কুকুরটাকে আমরা তখনও দিইনি, আমরা বাড়িতেই থাকছি, তখনও 2 বিস্কেট রয়েছে ওখানে। হঠাৎ করে কি শুরু হলো, স্বর্ণালীর চোখের তলায় আবার কালি পড়া শুরু হলো। স্বর্ণালী রাতে করে ঘুমাচ্ছে না, দুপুরে করে টুকটাক ঘুমাচ্ছে ঠিকঠাক, মানে ওই যে ঘোরে একটা চলে যাচ্ছে ওইটা হচ্ছে না, রাতে করে ঘুমাচ্ছে না, রাতে করে ভয় পাচ্ছে, একটা অজানা ভয় হচ্ছে মনে, আমার মধ্যে একটা অজানা ভয় চলছে। মানে যা হচ্ছে ওই ঘরের বাইরে যখন আসছি সব ঠিকঠাক, ঘরে যেই ঢুকছি যেন আমরা একটা, মানে এত চওড়া ধরে ধরে একটা পাইপ থাকে, আমরা ওই পাইপটার একদম এন্ড মাথা ধরা এরকম সরু, আমরা ওই সরু জায়গাটা চলেছে যেখানে আমরা আটকে গেছি, এত অস্বস্তি হচ্ছে ঘরে থাকলে। কুকুরটার কি হলো একটু বলবে? শেষ কুকুরটা সেই সময় আমাদের ঘরে থাকতো না। আর কুকুরটাকে কি করলে? কুকুরটা আস্তে আস্তে কি হচ্ছিল, তোমার আমাদের দেখলে খিটখিট করতো, আমাদের থেকে বেশি স্বর্ণালীকে দেখলে খুঁজে যেত, হ্যাঁ, চেল্লামিল্লি করতো মাঝের মধ্যে। এবার ভেবেছে হয়তো স্বর্ণালী ওকে রিসেন্টলি করা, যেহেতু শরীর খারাপ চলছে, আমরা বাড়িতে থাকছি না, সময় দিতে পারছি না। এবার দেখো, কুকুর বলে ও তো, ওর মধ্যে তো একটা প্রাণ আছে, ওরও একটা বোধ ক্ষমতা রয়েছে, ওরও একটা চাহিদা রয়েছে, ও একটা বোঝার শক্তি রয়েছে, ও ওর মতো করে চায়। এবার সেটা ধরো, আমরা মানুষ বলে আমরা কথা বলছি, মনের ভাব প্রকাশ করতে পারছি, ও ভাই কথা বলতে পারে না বলে ও চেল্লায়, শুধু ঘাউ ঘাউ করে। তো ও, জানি না ও কেন চেল্লাতো, আমি ভাবতাম হয়তো ও চাইছে যে আমাদের ক্লোজ আসতে, অবশ্যই, কারণ ঠিক ওদেরকে আছে। টাইম দেওয়ার দরকার পড়ে। কিন্তু যখন আদর করতে যেতেন চলে যেত পালিয়ে, আসতো না। এবার এগুলোও চললো, এগুলো যখন আমি আমার শাশুড়ি মাকে জানালাম, মানে আমার স্বর্ণালী আমার শাশুড়ি মাকে জানালাম, তখন শাশুড়ি মা আমার বাড়িতে আসলো। আবার বাড়িতে এসে একদম ঘরের পুরো সদর দরজা খুলে স্বর্ণালীকে একটা চেয়ারের মধ্যে বসিয়ে, আমাকে একটা চেয়ারের মধ্যে বসিয়ে কিছু করলো উনি। করে উনি মন্ত্র পড়তে পড়তে দেখতে পেলো যে কেউ একজন বলছে চলে যা, শাশুড়ি মাকে বলছে চলে যা, চলে যা, চলে যা। এই কিছুদিনের মধ্যে সোনালি খাওয়া দাওয়া সে আবার আগের মতো বন্ধ, যা খাচ্ছে সঙ্গে সঙ্গে বমি হয়ে যাচ্ছে, পেটের মধ্যে অলওয়েজ কাটা ফুটছে, অলওয়েজ কাটা ফুটছে পেটের মধ্যে, চলে যা, চলে যা, চলে যা, এরকম বলছিল। উনি তারপরে যা করা করে দিয়ে উনি চলে গেল। ঠিক হয়েছি বলবো না, আমাদের মধ্যেও একটা ডিপ্রেশন ছিলই, ঘরের মধ্যে ওই একটা ভ্যাটকা মার্কা একটা বাজে একটা স্মেল
ওটা ঘুরছে ঘরের মধ্যে, আমরা হাঁচা করছি, এই ওই সিলিং সানসেট সব চেক করছি, ঘরের আনাজ কানাজ কোনা বিছনার তলা ফলা কিছু ইঁদুর মরে পচে আছে নাকি, বা কোনো পোকা বা কোনো বিড়ালের বাচ্চা, এবার আমাদের ঘরে না বিড়াল ফেরাল ঢুকতো, বিড়ালের বাচ্চা মনে পড়ে পড়ে আছে নাকি, তো কিছুই পেলাম না। আর সেই টাইমটাতে না, আমরা তো আগেও পাখি ফাঁকি পুষতাম, সেই টাইমটাতে না আমি দেখছিলাম যে মানে খুব বিড়ালের উৎপাত, রাত্রেবেলা করে বিড়াল ডাকা, বিড়াল কাঁদা, কুকুর কাঁদা, এইসব হচ্ছে আমাদের বাড়িতে। ঠিক আছে, এবার যাই হচ্ছে সেগুলো মেবি আমরাই শুধু শুনতে পাচ্ছি, মা শুনতে পাচ্ছে না, বাবাও শুনতে পাচ্ছে না, মা বাবা কেউ ফিল করতেও পারছে না যে, গন্ধ পাচ্ছে? না গন্ধটাও ইভেন পাচ্ছে না, গন্ধটা কি শুধু বলছো? আমরাই পাচ্ছি, তোমরা দুজন পাচ্ছ? আমরা দুজনই পাচ্ছি। এবার গন্ধটা এতটাই বিদঘুটে গন্ধ, তোমার যদি নাকে কোনো সময় আসে না, তুমি বিরক্ত হয়ে যাবে, বিরক্ত হয়ে যাবে জাস্ট, ভাই এটা কে আসছে, ভাই এই গন্ধটা কোথা দিয়ে আসছে। তো কোনো উৎস আমরা খুঁজে পেলাম না। যত দিন যেতে থাকলো ও পেটের সমস্যা আরো বাড়তে থাকলো। ঠিক আছে, আমরা ডক্টর দেখালাম, ডক্টর ব্লাড টেস্টই দিয়েছিল। ঠিক আছে, প্রথমে তো আমরা সবাই ভাবছিলাম যে গা গোলাচ্ছে, তোমার বমি বমি ভাব, কিছু খেতে পারছে না, হয়তো প্রেগনেন্সি কোনো একটা সিমটমস রয়েছে। এবার সেটা যদি হতো তাহলে তো আমরাই জানতাম সবার প্রথম, আর তো কেউ জানার কথা না। সেটা আমাদের দিক থেকে আমরা ক্লিয়ার ছিলাম যে না, হচ্ছে না, অন্য কিছুই হচ্ছে, পেটে ব্যথা ব্যথা হচ্ছে, হয়তো কোনো ইনফেকশন হয়েছে পেটে। তো আবার আমরা ডক্টর দেখালাম, ডক্টর দেখে আবার বলেছে সব ব্লাড টেস্ট নর্মাল, কোনো কিছুই হয়নি, কোনো প্রেগনেন্সি কোনো ব্যাপারই নেই। তারপরে ওর মা বলল যে, ও হ্যাঁ, তারপরে ওর মা একদিন আমাদের বাড়িতে এসেছিল, এই ওহাটা না কেটে দিও, ঠিক আছে। তো সবকিছুই রিপোর্টে ঠিকঠাক আসলো, কোনো কিছু প্রবলেম নেই পেটে। তো তারপর একদিন ওর মা বাড়িতে আসলো, যখন এই জিনিসটা থেকে আমরা বেরোতে পারছি না, স্বর্ণালী মানে আমার শাশুড়ি মাকে, স্বর্ণালী আমার ওয়াইফ বলছে যে মানে এর আগে খারাপ যেটা বেরোলো, সময় চলছে। এলো তোমার মা, হ্যাঁ তখন একবার এরকম বললো যা চলে যা, হ্যাঁ, আবার আবার সেকেন্ড টাইম এসছে, সেকেন্ড টাইম সেকেন্ড টাইম এসছে। ওইদিনকার মানে চোখ বন্ধ করে দেখার চেষ্টা করেনি, মানে ওদিনকে বুঝেই গেছিল, আমাদেরকে বলেছিল যে এরকম কেউ কিছু একটা করেছে, তবে একটু সাবধান থাক, পারলে ওখান থেকে বেরিয়ে আয়, বারবার বলছি বেরিয়ে আয়। তো আমরাও এবার চাইছিলাম না, কারণ ছোটবেলা থেকে এবার পজিশন যেটা হয়েছিল ওইটা একটা তো বাইরে থেকে হয়েছিল, ওটা মানছি, ঠিক আছে, বাইরে থেকে হতেই পারে। এবার এইটা আমি না কোনোভাবেই মানতে পারছিলাম না যে ভাই, যেই বাড়িটাতে ছোটবেলা থেকে বড় হলাম আমি, একদম গেড়ি থেকে এত বড় হলাম, যাদেরকে ছোটবেলা থেকে দেখলাম, তারা আমার ভালোর জায়গায় এরকম চাইবে, বিশ্বাস করতে পারছিলাম না। তার জন্য স্বর্ণালীর মায়ের কথায় আমি একদমই সম্মত ছিলাম না। ঠিক আছে, স্বর্ণালীও খুব একটা সম্মত ছিল না, কারণ স্বর্ণালীও বিয়ের প্রথম প্রথম যেভাবে দেখেছে, ওকে যদি এরকম কেউ বলে ও বিশ্বাস করবে না, সেটা যদি নিজের মা হলেও সেম। তো তারপর আমরা বিশ্বাস করিনি, যার জন্য এবার ওর মা চাইছিল যে মেয়েটাকে বাঁচাতে, জামাইটাকে বাঁচাতে, দেখছে এরকম ডাউনফল হচ্ছে, আর সেখান থেকে উৎস হচ্ছে ঘর, দিন শেষে ঘরেই ঢুকছে। তো কোনোদিন এটা থেকে বেরাতে পারবে না, ও যদি না বেরাতে পারে ওখান থেকে। তো এই হলো। স্বর্ণালীর চেহারা আরো শুকিয়েছে দিন 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 দিন, খাওয়া দাওয়া করতে পারছে না, কিন্তু আমার ওপর দিয়ে অতটা এফেক্ট যাচ্ছে না, কিন্তু আমি মেন্টালি প্রচন্ডভাবে সিক হয়ে পড়েছিলাম, প্রচন্ড পাজলড হয়ে গেছিলাম, আমার বিজনেসে ডাউনফল হয়ে যাচ্ছিল কন্টিনিউয়াসলি, হুহু করে ডাউনফল হচ্ছে। আমার যেখানে একটা মাসে অ্যাটলিস্ট 5 থেকে 6টা কাজ হতো, সেখানে আমার 6 মাস, কোনো 6 মাস বলছি আমি, যেখানে আমার এক মাসে 4 থেকে 5টা কাজ হতো, সেখানে এরকম গেছে আমি 3 মাস শুধু বসে থেকেছি, 3 থেকে 3.5 মাস শুধু বসে, কোনো কাজ নেই আমার কাছে, কোনো ইনকাম সোর্স নেই। একটা টাইমে গিয়ে বললে হয়তো অবাক লাগবে কথাটা, আমি একটা ফিনাইল কোম্পানিতে 4,000 টাকার জন্য চাকরিতে ঢুকেছিলাম, ট্যাটু ছেড়ে দিয়ে। ভাড়াও নিয়েছিলে জায়গাটা, ওটাও ছেড়ে দিয়েছি, ছেড়ে দিতে বাধ্য হলে, কিছু করার নেই। কিছু করার নেই, কারণ ওটা যদি আমি বাইরে যদি কাজ করে ওটা রেন্টও দিতে যাই, তাহলে আমার আর ট্রিটমেন্ট হবে না। এদিকে তুই 4,000 টাকাটা ফিনাইল কোম্পানিতে ফিনাইল কোম্পানিতে ফিনাইল ভরতাম, বোতলে চিপি লাগাতাম, হাতের এই জায়গাটা ব্যথা হয়ে যেত, আর চিপিটাকে মেরে চিপে ঢোকাতে হতো হাত দিয়ে, আলাদা কোনো ব্যবস্থা ছিল না। 4,000 টাকা, সকালে করে যেতাম, সারাদিন কাজ করতাম, রাত 8টায় ফিরতাম, গা দিয়ে সারাদিন রাত শুধু ফিনাইলের গন্ধ, তার মধ্যেও যেন ওই ভটকা মার্কা একটা পচা গন্ধ, বাজে গন্ধটা আমার নাকে আসতো। গায়ে অল টাইম তোমার ফিনাইলের গন্ধ, তোমার ফ্লেভার্স রয়েছে ফিনাইলের বিভিন্ন ধরনের, সেগুলো গন্ধ রয়েছে, সেগুলোও পাচ্ছি, প্লাস ওটাও পাচ্ছি। ঘরে পুজো আর্চা করা শুরু করলাম, ধূপ ধুনো দেওয়া, কালীঘাট থেকে জল এনে ছেটানো ঘরে, কিচ্ছু হচ্ছে না। মাঝের মধ্যে নোটিস করতাম যে, এবার কোন দিনকে আমি পুরো শিওর হলাম, মাঝের মধ্যে নোটিস করলাম, দেখো মানুষ যতক্ষণ যে কোনো কিছু নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাস করে না। আমার বাড়ির লোক কেউ দেখেনি এই জিনিসটা, যারা করেছে তারা হয়তো অবভিয়াসলি দেখেছে, দেখেই করেছে, চোখ বন্ধ করতে করেনি। জিনিসটা পড়েছিল আমার ওয়াইফের চোখে। আমাদের জানলা খোলা থাকতো সকালে করে, ঠিক আছে, জানলা থেকে মেঝে
অনেকটাই ডিস্টেন্স, আর জানলার বাইরে ওপারে সরু গলি, যেখানে হয়তো অতটা লোকজন যাতায়াত করে না। আর সেই দিনকে এতটা হাওয়া চলছিল না, আমরা কেউ বাড়িতে ছিলাম না, আমরা স্টুডিওতে ছিলাম। রাত্রেবেলা বাড়ি ফিরেছি, জানলাটা খোলাই ছিল, বিস্তার মতো দেখছি এক কারি বালি, ভিজিবল বালি, ভিজিবল বালি রয়েছে। ঝেড়ে ফেলে দিলাম সব। অত ভেবে দেখিনি যে কেন এসছে বালিটা। আমরা শুরুতে ওটাই ভেবেছিলাম আমাদের জানলা ফানলা থেকে কোনো বাচ্চা কাচ্চা খেলতে গিয়ে কেউ কেউ ইচ্ছা করে কেউ মস্করা করে, কেউ বদমাশি করে, বা ঝড় হয়তো এদিকে হয়েছে, হয়তো আমাদের স্টুডিওর দিকে হয়নি, কারণ আমার স্টুডিও থেকে বাড়ি থেকে স্টুডিওতে অ্যাটলিস্ট 15 মিনিট লাগতো গাড়ি, তো হয়তো এদিকে হয়নি, জানতেও পারিনি আমরা। এবার মাও তখন ডিপ্রেসড হয়ে রয়েছে, কারণ বাবার একটা বাইরে প্রবলেম চলছে। বাবাও তখন ডিপ্রেসড, মার সঙ্গে ঘরে আসলে ঝামেলা হচ্ছে, শান্তি নেই ঘরেও। আমরা দুজনে ডিপ্রেসড, ঘরে ঢুকলেই আমাদের অশান্তি হচ্ছে, কিচকিচ হচ্ছে, আমার ওয়াইফের শরীর খারাপ। চারজনে পুরো পাজল, চারজনের মাথা পুরোপুরি বিজি, পুরোপুরি পাজল, বেরোতে পারছি না। বাবার বাইরের প্রবলেমটা এতটা লেভেলে বেড়ে গেছিল যে মানে যেই খরচাটা হয়তো আমাদের পেছনে করতো, সেই খরচাটার 90% বাইরে করে দিচ্ছে। মাথা ঠিক নেই, ঠিকঠাক ডিসিশন নিতে পারছে না কি করবে। সরকারি চাকরি বলে হয়তো এখনো বেঁচে রয়েছে চাকরিটা বাবার, নাহলে বাবা অফিস যাওয়া প্রায় বন্ধ ছেড়ে দিয়েছিল, প্রায় ছেড়ে দিয়েছিল। ওনার মন বসছিল না কাজে। উনি একটা মানে হয় না, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হলে সবসময় একটা প্রেশার থাকেই, শুধু স্বামী স্ত্রী না, দুটো বন্ধুর মধ্যেও দেখবে ঝামেলা হলে এটা একটা থাকে যে আলটিমেট তো আমাকে তার সঙ্গে কথা বলতে হবে, আমি কিভাবে সেই সিচুয়েশনটা ফেস করবো, এরকম হাজার ধরনের রকমের একটা চাপ আসে মেন্টালি। সেগুলো নিতে নিতে বাবা প্রায় অফিস যাওয়া ছেড়ে দেয়। সরকারি চাকরি বলে এখনো পর্যন্ত চাকরিটা টিকে রয়েছে, এখন যাচ্ছে, চাকরি যেহেতু ঠিক হয়েছে, তো চাকরি ফাকরি ছেড়ে ওই বন্ধ করে ঘরে বসে রয়েছে। বাবার অফিস থেকে ফোন করছে, কি রে আসিস না কেন, কোনো খবর নেই। বাবাও পুরো পাজল। বাবার একটা বিজনেস ছিল, সাইড বিজনেস, তোমার প্রমোটিং এর সময় যেই সাপ্লাইজ গুলো আসে ইট বালি সিমেন্ট, সেই বিজনেসটাও প্রায় বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। তারপরে তোমার হচ্ছে আরো দু একটা সাইড বিজনেস ছিল, সেগুলো মানে ওই যে সময়টা পেরালাম 1 বছরের মধ্যে, আমরা পুরোপুরি নীল, ভিখারির আগের পর্যায়ে। নীল পুরো তোমরা। নীল বলবো না, ভিখারির আগের পর্যায়ে, শুধু ভিক্ষাটা করা বাকি রাস্তায় দাঁড়িয়ে। বাবার বাইরে প্রচুর টাকা আটকে রয়েছে প্রজেক্টের ওপর, প্রচুর মাল এরকম ডেলিভার হচ্ছে, টাকা পাচ্ছে না। একজনের কাছে জমি কিনতে চেয়েছিল অনেক বছর আগে, সেই জমির কিছু টাকা মানে মাসে দিচ্ছিল, জমির এগ্রিমেন্টটা বাকি ছিল, রেজিস্ট্রি হওয়াটা বাকি ছিল। হঠাৎ করে খবর আসলো ওই লোকটাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, টাকা পয়সা নিয়ে গায়েব। ওটা বাড়ির লোককে চেপে টেপে ধরে 50,000 টাকা মতো আমরা ফেরত পেয়েছিলাম, বাকি টাকা পাইনি আমরা, রেজিস্ট্রি হয়নি তখন। তো এরকম হাজার একটা প্রবলেম, মানে আমার ওই টাইম ফিল হচ্ছিল যেন আমি আমার সারা জীবনে এতটা প্রবলেম কোনোদিনও ফেস করিনি। পড়াশোনা লাইফ তো কাটিয়েছি ভাই, পড়া মনে থাকতো না, ওইটা একটা আলাদা প্রবলেম। পড়াশোনা হচ্ছে না, তাও চল ঠিক আছে, জীবন তো মানে তখন ওইটা আমার কাছে সব থেকে বড় প্রবলেম ছিল ভাই, মনে কিভাবে রাখবো আমি, পরীক্ষা কিভাবে দেবো। তো যখন এই প্রবলেমগুলো না যখন আসছে আমার সামনে, তখন বুঝতে পারছি যে বড় হওয়া, যে একটা মানুষ বড় হচ্ছে, তার সঙ্গে কতটা প্রবলেমস নিয়ে এসে বড় হচ্ছে। তো এরকম একটা সময় কন্টিনিউয়াস চলতে থাকলো। তারপরে একটা টাইমে আমরা ফেড আপ হয়ে গিয়ে, যখন আমার মার সঙ্গে এবার আমাদের দুজনের ক্র্যাশ লাগছে, বারবার ঝগড়া হচ্ছে, বারবার ঝামেলা হচ্ছে, ঝামেলা বাড়ি থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে, সেই টাইমটাতে আমরা যখন যাচ্ছিলাম, যখন আমরা নর্মাল ছিলাম, তখন যারা ল্যাপখোর হয়ে কাজ করছিল, যারা মানে একটু মুখ ভার করে থাকতো, আমাদের দেখে হিংসে করতো, তারা আবার চট করে দেখি এইটা কিনছে, ওইটা কিনছে, ঠিক আছে, খাওয়া দাওয়া বেড়ে গেল পরিমাণ, ঠিক আছে, বিজনেসে গ্রোথ আসছে তাদের, ঠিক আছে, তারা মানে স্বাচ্ছন্দ্য একটা ব্যাপার চলে এসছে তাদের মধ্যে, ঠিক আছে। কোথ দিয়ে এসছে কেউ জানে না, এতটা সাডেন টাইমের মধ্যে এসছে। লাইক ধরো আমি একটা চ্যানেল খুললাম, কালকে একটা ভিডিও আপলোড করলাম, ভিডিওটা ভাইরাল চলে গেল, মিলিয়ন্স অফ ভিউ ঢুকে গেল, 1 মাস বাদে আমার চ্যানেল মনিটাইজ হয়ে গেল। এরকম একটা চেঞ্জেস লাইফে, ঠিক আছে। তারা যদি কিছু ছিল না, মানে যতটা পসিবল আমরা ভালো মানুষই, যেহেতু আমরা কারো খারাপ দেখি না, যার জন্য আমরা নিজে থেকে যতটা পসিবল সাহায্য করতাম। তো তারপর থেকে মানে ওই যে সময়টা দেখছে, এই জিনিসটা বাড়িতে মা বাবা যখন দেখলো, তখন ওরাও কিছুটা আন্দাজ করতে পারছে কুছ তো বাত হ্যায়, মানে কিছু তো গন্ডগোল নিশ্চয়ই রয়েছে, না হলে এরকম হঠাৎ করে সব ঠিক হয়ে গিয়ে আবার সব এরকম
কিছু তো গন্ডগোল রয়েছে। তখন আমরা স্বর্ণালীর মার কাছে এবার বাড়িতে যেহেতু বেরোতে দিচ্ছিল না, তখন এবার ওই বাড়ি থেকে কোনো রকম বেরাই, স্টুডিওতে থাকছি, মাঝের মধ্যে বাড়িতে এসে থাকছি, আবার চলে যাচ্ছি। এরকমই একদিন বাড়িতে এসে থেকেছি বিকেলবেলা। সকাল থেকেই বলি, সকাল থেকেই স্বর্ণালীর সঙ্গে মানে আমার ওয়াইফের সঙ্গে কিচকিচ কিচকিচ টুকটাক টুকটাক ঝামেলা হচ্ছে। বিকেলবেলা ঝামেলাটা এত দূর এগিয়ে গেল, একটা যতই যা হোক ভাই, যতই যা হোক, কোনোদিনও একটা বিবাহিত মহিলা তার স্বামীর সঙ্গে ঝগড়া করার পর কোনোদিনও শাখা পলা খুলে সব ফেলে রেখে নিজের ভালোটা অ্যাটলিস্ট চেয়ে তো ভাই বেরিয়ে যাবে যেখানেই যাক। হ্যাঁ, আমার কাছে ফোন থাকলে মানে আমি যেখানে যাই অ্যাটলিস্ট আমাকে একা ভেটকাতে হবে না, মানে একা ঘুরতে হবে না এদিক ওদিক। বেরিয়ে যাওয়া মানে কি, বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে? হ্যাঁ, সকালবেলা ঠিক, বিকেলবেলা দুপুরের মধ্যে একটা এমন ঝামেলা হলো, হাতে শাখা পলা সব খুলে রেখে সিঁদুর ফিদুর মুছে ফোনটা ইভেন রেখে নিজের মতো নিজে বেরিয়ে গেল। তুমি আটকাতেও আর পারলে না। পারছি না ওকে আটকাতে। আর তোমারও ভেতরের মধ্যে একটা আর আমার ভেতরে মাথা গরম হয়ে যাচ্ছে, মাথা ঝামেলা গরম হয়ে হয়ে যাচ্ছে, মানে পুরো পাজল। তো আমি আমার নিজের লাইফ নিয়ে পাজল। তখন আমার একটা টাইমে এসে মনে হচ্ছে যে ভাই আমি বিয়েটা কেন করলাম এত তাড়াতাড়ি। বিশেষ করে এই অনেকে বলে না যে তাড়াতাড়ি বিয়ে করতে নেই, আমি আর আমার ওয়াইফ দুজন মিলে বিয়ে করে এই রিগ্রেশনটা আমাদের মধ্যে কোনোদিনও আসেনি যে ভাই তাড়াতাড়ি বিয়ে করেছি, কোনোদিনও আসেনি, নেভার এভার। আমরা মিশেছি বন্ধুর মতো, আমরা এখনো ইভেন মিশি বন্ধুর মতো, আমাদের মধ্যে কোনোদিনও আসেনি। কিন্তু ওই একটা টাইমের মধ্যে আমারও মাথায় এসেছিল, ওরও মাথায় এসেছিল যে আমি বিয়েটা কেন করলাম, আলটিমেট এত হ্যাপাতো তাহলে আমাকে নিতেই হতো না, এত কিছু হতোও না। তারপর বেরিয়ে গেল, তারপর বেরিয়ে গেল, বেরিয়ে গিয়ে এবার আমার একটা না আন্দাজা ছিল যে ও কোথায় কোথায় যেতে পারে, কারণ ও কলকাতা শহর খুব একটা চেনে না। আর বাড়ির এরিয়া মানে স্টুডিও টু বাড়ি এইটুকুর মধ্যে যেহেতু রোজ দিন যাতায়াত করি, ও কোনো দিন একা যায় একা আসে, আমি কোনোদিন একা আসে, তো ও যদি যায় তাহলে এইটুকু এরিয়ার মধ্যেই থাকবে। আর যেহেতু ও রেগে গেলে একা থাকতে পছন্দ করে, তো এমন কোনো জায়গায় থাকবে যে জায়গাটা ফাঁকা থাকবে। মাথায় একটা আইডিয়া আসলো, এরকম ফাঁকা জায়গা একটাই রয়েছে আমাদের ওখানে, রানীকুঠি পুকুরপাড় বলে একটা জায়গা রয়েছে, মানে পুকুরপাড় এটা অ্যাকচুয়ালি ঝিলপাড় বলি সবাই, রানীকুঠি ঝিলপাড়। তো ওটা হচ্ছে অ্যাকচুয়ালি পুকুর একটা। তো ওখানে গিয়ে বসতো যখন মন খারাপ থাকতো, বা যখন কলেজ টাইমটাতে যখন আমরা প্রেম করতাম মেনলি, তখন ঝগড়া হলে যারই মন খারাপ হতো ওখানে গিয়েই বসতাম সবাই, কারণ দুজনেই জানো যে কোথাও হ্যাঁ ওখানেই কোথায় যেতে থাকবো। পারি। তো ওখানে যেহেতু একদম কলেজের সামনে, হুম। তো ওখানেই চলে যেতাম, আর কোনো জায়গা যেতাম না। তো ওখানে গিয়ে একবার খুঁজলাম, দেখলাম পেলাম না। পেরিয়ে যেই ব্যাকে চলে আসছি, আমি স্টুডিওর দিকে যাচ্ছি, তখন দেখলাম হঠাৎ রাস্তা দিয়ে এরকম মাথাটা নিচু করে এরকম হেঁটে 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 যাচ্ছে চুপচাপ, এরকম হাত দুটো এরকম মুঠো, এরকম হেঁটে 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 যাচ্ছে একভাবে, হাত কোনো এরকম মুভমেন্ট করছে না, নর্মাল এরকম ভাবে হেঁটে হেঁটে যাচ্ছে, চোখ দিয়ে তুমি টকটক ডাকছো না? আমি ডাকছি, সারা দিল না। আমি গাড়ি নিয়ে দাঁড়িয়ে হর্ন মারছি, সারা দিচ্ছে। আমি তো ভাবছি হয়তো রাগের মাথায় করছে এইসব, আমি তো ভাবছি দুটো মাখন মারা কথাবার্তা এই এই যে এই যে ধরনটা, এই রাগের ধরনটা আগে হ্যাঁ। পেয়েছিলে এরকম? আগে এই জিনিসটা ছিল না তো। মানে আমি সেদিনকে যে রাগের ব্যাপারটা ছিল, হ্যাঁ যে অ্যাকশনটা ছিল, হ্যাঁ, রিয়াকশনটা যেটা ছিল রাগের, মানে হ্যাঁ, যে রিয়াকশনটা যেটা ও দিচ্ছিল তোমার ওয়াইফ, এর আগে যখন ও রাগ করতো, কোনোদিনও রাগ করেছে, তখন কি সেম ছিল ব্যাপারটা? না, ও কোনোদিনও বাড়ি থেকে বেরোনো কথা হয়তো ভাবতেই পারেনি। ইভেন আমার কাছ থেকে ঝগড়ার সময় হোক, এমনি সময় হোক, অমনি সময় হোক, আমাকে দু চোখের আড়াল করে না, ঠিক আছে। হ্যাঁ, ইভেন সেদিনকে তোমার একটু বোকা বোকা লাগেনি ব্যাপারটা? মানে আমার খুবই অবাক লেগেছিল। আর আমি এতটাই শকড হয়ে গেছিলাম ওই সিচুয়েশনটা দেখে, যে আমার মধ্যে আর এইটুকু সাহস ছিল না যে কিছু ঠিক করতে পারবো। আমার নিজের ওপরই বিশ্বাস উঠে গেছিল, কিছুই করতে পারছি না আমি আলটিমেট। তারপর আমি ওকে খুঁজতে গেলাম, ওই যেরকম বললাম রাস্তায়। আমি এবার ভেবেছি যখন রাস্তায় বেরোলাম তখন আমারও একটু মুডটা ভালো হয়েছিল, কারণ আমি তার আগে একবার আমার বন্ধুদের সঙ্গে দেখা করেছিলাম। দেখা করে যখন ওকে খুঁজতে খুঁজতে আসলাম, পুকুর পাড়ে দেখতে পেলাম না বলে রাস্তা দিয়ে আসছি, হঠাৎ দেখলাম ও হাত ক্রস করছে। আমি ওকে ডাকলাম, ভাবলাম হয়তো দুটো মাখন লাগানো কথাবার্তা বলবো, নিজেরই তো বউ, লোকের বউ তো না যে আমাকে কনভিন্স করতে হবে, নিজের বউ কনভিন্স হয়ে যাবে। ও বাবা, দেখি কোনো রেসপন্স নেই, সারা দিল না, চলে যাচ্ছে সোজা হেঁটে হেঁটে। তো তারপর এবার এই জিনিসটা দেখে না আমি খুব হার্ট হয়েছিলাম নিজের মধ্যে, আর রাগও হচ্ছিল, আর খুব রাগও ছিল নিজের মধ্যে, আর একটা টেনশনও ছিল, একটা দুঃখ ছিল। এত কিছু নিয়ে পুরো বাস্ট হয়ে গেছিল, মানে আমার মাথার মানে মেন্টাল প্রেশারে একদম পুরো মানে একদম পুরো চেপে গেছিলাম আমি। তো আমি লাস্টে কি করলাম, স্টুডিওতে গেলাম, গিয়ে একদম লাইটটা অন করলাম, দরজাটা খোলাই ছিল, লাইটটা অন করলাম। আমি আমার স্টুডিওতে একটা ওয়াল জুড়ে ধরো
একটা গোটা একটা ওয়াল তোমার কত হবে, ফিট একটা হিসাবে যদি আমি বলি, তোমার 10 ফিট বাই 4 ফিটের একটা ওয়াল পুরো একটা জুড়ে, আর বুদ্ধা এঁকেছিলাম, বুদ্ধার যে ফেস। তো ওইটার দিকে এবার ওইটার আমি খুব সময় ধরে এঁকেছিলাম। আর আমি যতক্ষণ ওটাকে এঁকেছি, আমি না ওইটার মধ্যে আমার নিজের অনেক হিস্ট্রিকে লুকিয়েছি, ঠিক আছে। তো আমি চুপচাপ পুরো ওই মেঝেতে স্টুডিওর শুয়ে শুয়ে বুদ্ধাটার দিকে একভাবে তাকিয়েছি আর ভাবছি যে কি হচ্ছে আমার সঙ্গে এগুলো। কোনো কিছু পাচ্ছি না। সন্ধ্যে 7টা থেকে বেজে গেল রাত 10টা। স্বর্ণালীর কোনো পাত্তা নেই, ফোন করতে পারছি না, কারণ ফোন তো বাড়িতে রেখে দিয়ে বেরিয়ে গেছে। মাকে ফোন করলাম, মা বললো না, ও তো আসেনি বাড়িতে। তারপর আমি শুয়ে আছি, শুয়ে থাকতে থাকতে অপেক্ষা করছিলাম যে যদি ও চলে আসে স্টুডিওতেই, কারণ আমি তো আলটিমেট থাকবো স্টুডিওতেই, কোথাও যাওয়ার জায়গা নেই আমার, স্টুডিওতেই রয়েছি। আশা করছি চলে আসবে, আশা করছি চলে আসবে, আশা করছি চলে আসবে, করতে করতে ঘুমিয়ে পড়েছি। হঠাৎ আমার ঘুমটা ভাঙলো, জানলায় একটা নক পড়ছে। স্টুডিওতে কেউ নেই, ঠিক আছে, গ্রাউন্ড ফ্লোর, উপরের সেকেন্ড ফ্লোরে কেউ থাকে না, থার্ড ফ্লোরে থাকে লোক। পিছন দিকটা একটা গলি মতো রয়েছে, মানে বাড়ির বাউন্ডারির ভেতরেই গলি মতো, সিমেন্ট, নেট সিমেন্ট করা, যেরকম থাকে চেম্বারের ওপরে পোর্শনটা, ওরকম জায়গা, পুরো অন্ধকার, কোনো লাইট নেই, কিছু নেই। ওপারের জানলাটা থেকে, মানে ওই পজিশনের জানলাটা থেকে নক আসছে। আমি থতমতকে একটু ঘাবড়ে গেলাম। তারপরে হঠাৎ করে হলাম, নক আসছে, ভয় পাওয়ার কিছু নেই, বন্ধু বন্ধু হয়তো কেউ হবে, দরজাতে লক করে এসছে। এবার আমার না তার আগে এরকম দু একটা বন্ধু ডেকেছে এসে। এবার তারা সবাই ছেলে, আর সবাই আমার মতো তোমার মতো হাইটের, যাতে মানে চট করে হাত ঢুকিয়ে নক করা যাবে কাঁচের জানলায়। এবার কাঁচের জানলাটা না এরকম চওড়া একটা গ্রিল দেওয়া ছিল, মানে বক্স জানলা যেগুলোকে আমরা বলি এখন, বুঝতে পেরেছি। বক্স জানলা, বক্স জানলা, তারপরে তোমার হচ্ছে কাঁচ। এবার আমার বউয়ের একটু হাইটটা শর্ট, মানে আমার ওয়াইফের যারা হাইট একটু শর্ট, তো ওর হাতটা অতটা লম্বা না যে ও নক করতে পারবে। আর আমার কোনো বন্ধু আসেনি। আমি নকটা শুনলাম, নকটা শুনে, আর জানলাটা হচ্ছে কোইন্সিডেন্টলি এক জানলাটা হচ্ছে কোইন্সিডেন্টলি একদম এন্ডিং এর জানলাটা। ওই জানলাটার পরে আর কোনো জানলা নেই, শেষ ও ঘর। তারপরে তোমার দোকানপাট রয়েছে আবার, মানে বাড়ির বাউন্ডারি শেষ, ওটা একদম পেছন দিক। সামনের দিক রয়েছে, সামনে এত জায়গা রয়েছে, গেট খোলা রয়েছে, কেউ আসার হলে ওখান থেকেই আসতে পারবে। আমি থতমত খেয়ে উঠলাম জানলার নকটা শুনে। উঠে ভাবলাম কোনো বন্ধু এসে, জানলাটা সঙ্গে সঙ্গে খুলেছি। এবার স্টুডিওর মধ্যে আমি পুরো একা, আমি নিজে ফিল করছিলাম আমি কেমন একটা লাগছে আমার শরীরের ভেতরে, আমার কিছু ঠিক ঠিক লাগছে না, কারণ কারোর সঙ্গে কথা বলতে পারছি না আমি। আর কোনো বন্ধুকে যে ফোন করে কথা বলবো এরকমও কেউ নেই, কাকে জিজ্ঞেস করবো? এবার যারা একেবারে তো সামনাসামনি দেখা করে না, তারাই একমাত্র জানতে চাই যে ভাই কি হয়েছে। তুমি কোনো বন্ধুকে এই নিয়ে ডিসকাস করোনি? না। এবার কি হয়েছে, জানলাটা খুলেছি, দেখি স্বর্ণালী, মানে আমার ওয়াইফ, থরথর করে কাঁপছে আর কাঁদছে, মানে যেন ও চোখের সামনে ভূত দেখে নিয়েছে, এতটা ভয় পেয়ে গেছে, কাঁপছে। আমি বললাম কি হলো, এখান দিয়ে কোনো আসার জায়গা? আমি না তখন আমার মাথায় ওটা হিট করে, নিজের জানলাটাও কিভাবে লক করলো। আমার গায়ে কাটা দিচ্ছে যখন সিচুয়েশনটা মনে করছি আমি, আমার তখনও মাথায় কাজ করেনি যে নকটা কিভাবে করলো। আমি বললাম কি হলো, এখান দিয়ে তো দরজাই তো খোলা ছিল, আর তোমার রাগ কমলো, আসো এবার। আমি না ওকে দেখে যে ওই আমার যে স্ট্রেসটা এক নিমিষে গায়েব হয়ে গেছে, এক নিমিষে। আমাকে বললাম আসো, তারপর একটু চা ফা খেতে বেরাবো চলো। ও দেখি না আমার দিকে তাকিয়েছিল, তারপরে নিচের দিকে তাকালো হঠাৎ করে, রাজ্যে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমি বললাম কি হলো, আসো এপাশ দিয়ে, নাকি আমি ধরে গিয়ে আনবো, তখন তোমাকে ধরে ধরে আনতে হবে। তো হঠাৎ করে দেখি এরকম আমার দিকে তাকালো, তাকিয়ে সঙ্গে সঙ্গে হাঁটা মারলো বাইরের দিকে, রাস্তার দিকে। আমার তো ভাই মাথায় হাত, কি হলো আবার? আবার কি হলো? আমি সঙ্গে সঙ্গে উঠে গেট থেকে বেরিয়ে, একদম পুরো ধরো মেন গেট থেকে বেরিয়ে যাবে, সেই সময় ঘাপ করে হাতটা ধরেছি, ধরে সে কি গায়ে জোর, আমি টেনে আনতে পারছি না ওখান থেকে ওকে। একটা হাতে এরম গ্রিল ধরে আছে, আর একটা হাত আমি এরম করে ধরে রয়েছি, ধরে টানছি আমার দিকে, ভেতরে চলো, গিয়ে বসো। তারপরে তখন বাজে হচ্ছে অ্যাপ্রক্স 11টা বেজে গেছে, মোটামুটি 11টা বেজে গেছে রাত। ও বলছে না, আমাকে তুমি ছেড়ে দাও, আমাকে তুমি আটকে কেন রেখেছো, তুমি কে, তুমি তো কেউ না। আমি পুরো শক। ও এবার আমাকে চিনতে পারছে না, ও ভাবছে আমি ওকে আটকে রেখে দিচ্ছি, একটা অচেনা কেউ আমি ওকে ঘরের মধ্যে আটকে দিচ্ছি, ওকে জোর করে কোথাও একটা কিডন্যাপ করে নিয়ে যাচ্ছি, এইটা ফিল করছে ও। আমি সঙ্গে সঙ্গে ওকে ঘরে নিয়ে আসলাম, কোনো টানা হেঁচড়া করে ঘরে
লক করার মানে লক তো করেছি, তার আগে বাইরের মেন গেট কোলাপসিবল গেট পুরো তালা মেরে এসেছি, ঘরের দরজা লক করে দিয়েছি। দরজা ধরে এরকম এরকম নাড়াচ্ছে, এরকম মোটা কাঠের বড় দরজা, ওই দরজাটা লিটারালি ভাইব্রেট হচ্ছে, কাঁপছে, ভাইব্রেট তো আশেপাশের লোকেরা আওয়াজ পেয়ে উপর দিয়ে ফ্ল্যাট থেকে আওয়াজ পাচ্ছে। এবার ওখানে এবার 3 তলা ফ্ল্যাট, তো এবার যেহেতু কলোনি এরিয়া, পাশের বাড়িতে পাশের ঘরে কেউ কেউ কতটা নোটিস করে না, যদি বড় কিছু হয় তখন গিয়ে সবাই নেমে আসে। তো দরজা ধরে নাড়াচ্ছে, দুমদাম দুমদাম আওয়াজ তো হচ্ছে। তো এবার একজন নিচে নেমে এসছে, নেমে এসে দেখেছে, এবার যেহেতু দরজা ভেতর থেকে হচ্ছে, দেখেছে হয়তো বাইরে কিচ্ছু নেই, সব নর্মাল, চলে গেছে। এবার সেটা আমি আন্দাজ করতে পেরেছিলাম, কারণ সিঁড়ি দিয়ে কেউ একটা হাঁটতে হাঁটতে নামছিল। সেই সময় আমি আমার ওয়াইফকে বলছি, স্বর্ণালী এগুলো করা বন্ধ করো, এগুলো কিন্তু তুমি ঠিক করছো না, এগুলো তুমি কি করছো, তোমার ধারণা আছে তুমি কিছু কি কি করছো, এগুলো এগুলো করো না, ওপর থেকে মেবি লোকজন দেখতে আসছে নিচে। যেহেতু তোমার সিঁড়িতে একটা পায়ে হাঁটার চলার আওয়াজ পাচ্ছিলাম, এবার যেহেতু আমার পুরোপুরি গ্রাউন্ড ফ্লোর, তো ওকে সে থামানো যাচ্ছে না। ও কেঁদে কেঁদে, একটা বাচ্চারা ছোট বাচ্চার মতো হাউমাউ করে কেঁদে 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 বলছে, আমাকে আটকে রেখো না, আমাকে যেতে দাও, আমাকে আটকে রেখো না, আমাকে যেতে দাও, আমাকে ডাকছে। কোনোভাবে ওকে কনভিন্স করতে পারছি না। লাস্টে বাধ্য হয়ে আমি আমার শাশুড়িকে রাখলাম ওই রাতে। আমার শ্বশুর, আমার শালা শাশুড়ি 3জনই আসলো, যেহেতু স্টুডিওতে আমরা 2জনই ছিলাম একা, ওরাও একটা ঘাবড়ে গেছে কি হবে না হবে, চলে এসছে। আমি সত্যি কথা বলছিলাম যে কারণ ওকে আটকানো যাচ্ছে না। এসছে ওনারা, এসে সঙ্গে সঙ্গে কিচ্ছু করেনি ওর মা। ও ভেতরে, ওকে আমি তারপরে ভেতরের ঘরে একটা লক করেছি, লক করে দেন ডাইনিং রুমে এসে দেন বাইরে কোলাপসিবল গেটটা খুলে ওদেরকে ঢুকিয়ে ডাইনিং রুমে বসেছি, দেন কোলাপসিবল গেটটা লক করে এসছি ভেতরে। ডাইনিং রুমের গেটটা তখন লাগাইনি, মানে ওই কাঠের দরজাটা, যেহেতু ওটা এতবার নাড়াচড়া দিয়ে। স্বর্ণালীকে ছাড়লাম, ও দৌড়ে কোলাপসিবল গেটটা নিয়ে ঝাঁকাচ্ছে, আমি বেরাবো, আমি বেরাবো, আমাকে ছেড়ে দাও, আমাকে তোমরা কেন আটকে রেখেছো, কাঁদতে কাঁদতে হাউমাউ করে কাঁদছে। ওর মা বলছে কি হয়েছে তোর, বলছে তোমরা কারা, তোমরা কেন আমাকে আটকে রেখে দিচ্ছ, আমাকে আটকে রেখো না, আমাকে ছেড়ে দাও, আমাকে চলে যেতে দাও, আমাকে আটকে রেখো না, আমাকে যেতেই হবে, আমাকে ডাকছে, এরকম করে বলছে। ওর মা ওখানেই বসে মন্ত্র মন্ত্র বললো, আবার ওই গঙ্গা জল ফল ছেটালো, শান্ত হলো। যে শান্ত হয়েছে, চোখের তলায় কালি নেই, মানে ওই যে বাড়ি থেকে বেরিয়েছিল একটা টেনশন, কাঁদতে কাঁদতে কালি একটা পড়ে গেছিল, কালিটা আর নেই। আমি জিজ্ঞেস করলাম তোমার সঙ্গে কি হয়েছে, কই কি হয়েছে আমার সঙ্গে, বলে মনে করো স্টুডিওর মধ্যেই গঙ্গা জল ছেটানো তার 1 মিনিট পরেই, কি হয়েছে মনে করো। আর বলতে পারছে না কি হয়েছে, পুরো অবাক হয়ে তাকিয়ে আছে ওর মার দিকে, ওর ভাইয়ের দিকে, আমার দিকে, বাবার দিকে। আগে 1 মিনিট পর্যন্ত কেউ ওকে বুঝিয়ে উঠতে পারছিল না যে ও স্বর্ণালী আর আমার ওয়াইফ, ওনাদের মেয়ে, ওর এটাই থাকার জায়গা। ও ভাবছিল হচ্ছে ও অন্য কেউ, ও কোথাও চলে যেতে চাইছিল। এবার স্বর্ণালী আর মনে করে বলতে পারছে না যে ওর সঙ্গে কি হয়েছে। তারপরে ওটা হলো, স্বর্ণালী মা চলে গেল। স্বর্ণালী তারপরে ওই দিনকে ঠিকঠাক, ঠিক আছে। রাত্রেবেলা শুয়ে আছি, আমার মাথায় হঠাৎ একটা প্রশ্ন, আমি ওই জানলার দিকেই শুয়েছিলাম মুখ করে, হঠাৎ একটা প্রশ্ন মাথায় জাগলো যে আচ্ছা স্বর্ণালী, আমি জিজ্ঞেস করলাম আমার ওয়াইফকে, তখন তো ঠিক ছিল, আচ্ছা স্বর্ণালী তুমি একটা জিনিস ভালো করে মনে করে বলো তো, তুমি বাড়ি থেকে বেরোনোর পর কোথায় কোথায় গেছিলে? কারণ যখন বেরোচ্ছিল তখনও সুস্থ ছিল, নিজের মধ্যেই ছিল। বেরিয়ে যাওয়ার পর তোকে আমি ঠিকঠাক পাইনি, কারণ ও ভয়ে কাঁদছে, থতমত খেয়ে বাচ্চাদের মতো করছে, কান্নাকাটি জেদ করছে, বাইরে বেরিয়ে যাবে। আর 11:30টার পর ভাই বড় মানুষ কে বাইরে বেরোয়, এরকম ব্যাপার কিছু একটা। তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে সত্যি করে তুমি মনে করো তুমি কোথায় কোথায় গেছিলে? তখন ও মনে করে বললো, বাড়ি থেকে বেরিয়ে ফার্স্ট গেছিল হচ্ছে আমাদের বাড়ির সামনে একটা মাঠ ছিল, যেখানে বললাম সবাই আড্ডা মারে, ওখানে গেছিল। ওখানে সবাই ছিল, ওই জায়গাটা ভাল লাগছিল না খুব একটা, সামনে অনেক লোকজন ছিল নাকি, ওই জন্য জায়গাটা ভাল লাগছিল না। ওখান থেকে বেরিয়ে গেছে, বেরিয়ে গিয়ে ওই রানীগুটি পুকুর পাড়ে বসছে। ওখানে বসে কি হয়েছে অত অব্দি ওর মনে আছে। রানীগুটি পুকুর পাড়ে ঘাট কাজ হয়, ঠিক আছে, পুকুরটা যেহেতু অনেক বড়, তো 4-5টা মতো ঘাট রয়েছে। 2টো ঘাটে হচ্ছে ওই শ্রাদ্ধর কাজ হয়, শ্রাদ্ধ একসময় কাজ হয়। তো ওই ঘাটে বসে দেখবে, যেখানে তোমার ওই পুকুর পাড়ে যেসব তোমার কাজ বাজ হয়, একটা থালার মধ্যে খাবার দিয়ে যায়, মানে যাতে তার আত্মা শান্তি পায় বা পিণ্ড যেটাকে বলে। তো ওই একটা খাবারের থালা ওখানে ছিল। তো ও নাকি একটা বিড়ালকে দেখেছিল, যে বিড়ালটা একভাবে ওই খাবার থেকে খাবার তুলে খাচ্ছিল, কোনো কিছু না খেয়ে মাছটা আগে খেয়েছিল,
একভাবে খাবার তুলে খেতে খেতে মাঝের মধ্যে স্বর্ণালীর পুরো চোখ রেখে স্বর্ণালীর দিকে দেখছিল, মাঝের মধ্যে স্বর্ণালী ওর পুরো চোখ দেখে মানে রেখে না চাইতেও দেখছিল। স্বর্ণালী চাইছিল না যে আমি তাকাবো না ওর দিকে, বাট ওর দিকে যেন একটা যেন হয় না, যেন অপরূপ সুন্দর একটা দৃশ্য আমি চোখ চাইলেও ফেরাতে পারছি না। হিপনোটাইজ টাইপের ও যেন ওই বিড়ালটাকে দেখে হিপনোটাইজ হয়ে গেছে। বিড়ালটা যে এমনভাবে তাকাচ্ছে, এমনভাবে মাছ খাচ্ছে, মানে ওকে দেখে মনে হচ্ছে না কোনো একটা জন্তু, ওকে দেখে মনে হচ্ছে যেন একটা মানুষের খাওয়া, এটা একটা মানুষ খাচ্ছে এভাবে। ওইটা দেখেও এতটাই হিপনোটাইজ হয়ে গেছে। তারপরে ওই পুকুর থেকে উঠে মানে ওই হিপনোটাইজ হয়ে গেছে ওটা দিয়ে। তারপরে ও একটা টাইমে গিয়ে ও ফিল করলো যে আমি কি করছি এখানে, মানে একটা নিজের মধ্যেই একটা সেন্স কাজ করলো, আরে আমি এখানে কি করছি, এরকম একটা। তারপর এইটা ভেবে ওই পুকুর পাড় থেকে উঠে চলে গেল। মানে তখন আবার নরমাল স্বর্ণালী ঠিক হয়ে গেছে, মানে ওই হিপনোটাইজ থেকে একাই বেরিয়ে এসছে। কেউ কিছু সাড়া দেয়নি। বেরানোর সময় নাকি একটা পাগলকে দেখেছিল, পাগলটা নিজের মধ্যেই বকছিল, ওকে কিছু একটা ইশারা করছিল। ও এবার অত পাত্তা নিতে ভেবেছে হয়তো ড্রিঙ্ক ফ্রিঙ্ক করে রয়েছে বা নেশা ভাষা ভান করে যে কে কি করে দেবে। তখন বাজে হচ্ছে রাত 9টা, যখন ও পুকুর থেকে বেরাচ্ছে। পুকুরের আশপাশ তো পুরোই অন্ধকার, আর একটা মোমবাতির তলায় ওরকম একটা বিড়াল দেখছে, বিড়ালটা ওর চোখের দিকে দেখাচ্ছে, কিছু একটা করে হিপনোটাইজ হয়েছে। তো আমি এখন আর এই প্রসঙ্গে যাচ্ছি না, কারণ এই পিণ্ড দেওয়া, এই বিড়ালের খাওয়া, এগুলো অনেক কিছুতেই অনেক কিছু রিলেট করে। এগুলো সবাই একটা কিছু রিচুয়াল ব্যাপার, সবকিছুর সঙ্গে সবকিছু কানেক্ট করে। আবার এটাই হয়তো তোমার একটা দরজা টাইপের হতে পারে। তো ওদিকে যাচ্ছি না। তো ওই পুকুর থেকে বেরিয়ে গেল, তখন আবার একটুখানি ঠিক হলো, মানে হিপনোটাইজ থেকে বেরিয়ে গেছে, ঠিক হলো একটুখানি। হেঁটে হেঁটে ও বাড়ির দিকে যাচ্ছে। এইবার ওর মাথায় এসে আমাকে বাড়ি ফিরতে হবে। 9টা বাজে গেছে। 9টা তাও নিজে জানতো না, ও একজনের কাছ থেকে সময় জিজ্ঞেস করেছে। ভাবো, যেই মেয়েটা কিছু আগে হিপনোটাইজ হয়ে গেছিল, ও ঠিক হয়ে আবার একজনের কাছে সময় জিজ্ঞেস করে বাড়ির দিকে যাচ্ছে হেঁটে হেঁটে। কিছুটা রাস্তায় গিয়েই না, আমাদের বাড়ির ওখানে একটা লম্বা চওড়া রাস্তা আছে, যে রাস্তার দুধারে বড় বড় গাছ, আর সব অ্যাপার্টমেন্ট, ওখানে কোনো নর্মাল বাড়ি নেই, মানে গাড়ি খুব একটা দাঁড়ায় না। একটা স্কুল আছে, রাস্তাটা বিকেলের পর থেকে পুরোই ফাঁকা। স্কুলটা বাচ্চাদের স্কুল, মর্নিং এ স্কুল হয়। আর ওই রাস্তায় না কয়েকটা মানে মাঝের মধ্যে পাগলদের দেখতে পাওয়া যায় ওই রাস্তাটাতে। আমরাও ওখান দিয়ে যাতায়াত করি, কারণ ওটা মানে শর্টকাট বলতে পারি আমি। ওই রাস্তাটার কিছুটা গিয়ে ও নাকি আর মনে করতে পারছে না যে কি হয়েছে ওর সঙ্গে। এইবার বলছি যেটা আমি দেখেছি, আমি তো ঘরে স্টুডিওতে, বাট ও যে ওই হাফ রাস্তা গিয়ে তারপর যে আর বলতে পারছে না আমাকে, আমি স্টুডিওতে শুনছি এগুলো বসে বসে। তারপর আমি ওকে বলছি, তাহলে তুমি এখানে কিভাবে আসলে, তুমি কি জানোই না যে তুমি এখানে এসে ডেকেছো? ও কি ভাবছে, ও যখন ঠিক হয়েছিল, যখন ওর মা চলে গেল ওকে ঝাড়িয়ে জল ফল দিয়ে, তখনও ভাবছে হয়তো ওকে নিয়ে আমি বাড়ি থেকে চলে এসেছি স্টুডিওতে থাকার জন্য। ওর মনেই নেই যে নিজে বাড়ি থেকে বেরিয়েছিল, পুকুরে এসেছিল, দেন ওখান থেকে কিছুক্ষণের জন্য ঠিক হলো, আবার যে কিসেই হয়ে গেল, এই জিনিসটার মনে নেই। ওর আরেকটা কথা খুব কষ্ট করে মনে করে আমাকে বলেছিল, সেটা হচ্ছে কি, ওই পুকুর থেকে বেরিয়ে একটা পাগলকে দেখেছিলাম, দেখে আমার একটু ভয় লেগেছিল। তারপর একটা আমার বয়সী একটা মেয়েকে আমি সময় জিজ্ঞেস করলাম, কলেজের একটা মেয়ে। তারপর ওখান থেকে হেঁটে হেঁটে আমি বাড়ির দিকে যাচ্ছিলাম, তখন 9:30 কি 9টা বাজে, 9টা কি 9:30 বাজে। তারপর আমার আর কিচ্ছু মনে নেই, হঠাৎ কি হলো আমি জানি না। মানে ও যে ওই অতটা রাস্তা, এবার ওই যে রাস্তাটা থেকে যেটা বলছিলাম যেখানে গিয়ে ওর মনে নেই, ওই রাস্তা থেকে আমার স্টুডিও কমসে কম 10 মিনিট। ওই 10 মিনিট ও কোথায় গেল, কি করলো, কার সঙ্গে কথা বললো, কোথায় ছিল, মানে আমি যদি 9:30 ধরি, কেউ জানে না। ও মানে আমার ওয়াইফ এমনকি নিজেও জানে না। আমি যদি 9:30 ধরি টাইমটা ডট, তাহলে 9:30, 10টা, 11টা, 11:30, কটা হলো, 2 ঘন্টা অ্যাপ্রক্স। ওই 2 ঘন্টাও কি করলো? এবার ওই যে 2 ঘন্টা পরে যে নক করলো, তারপরে যে ঘরে ঢুকলো, জেদ করলো, ওর বাবা মাকে আমি কল করে ডাকলাম, মানে শ্বশুর শাশুড়িকে আমি কল করে ডাকলাম, ইভেন ও এগুলোও জানে না। ও কি জানলো, আমার মা আমার চোখে মুখে জল লাগাচ্ছিল, ব্যাস, দ্যাটস ইট। তারপর থেকে আমার কথা। তো ওই যখন এই কনভারসেশনটা তো রাত্রিবেলা তোমরা শুয়ে শুয়ে করছিলে দুজন মিলে? শুয়ে করছিলাম, বসে করছিলাম, এরকম শোয়া বসে দূরে গিয়ে। ওই রাতে আমরা আর ঘুমাতে পারলাম না, ঠিক আছে। 2 দিন থেকে বাড়ি চলে গেলাম আবার, স্টুডিওতে আর মন বসছে না থাকার জন্য। রাত্রেবেলা করে একটা ভয়ে ঘুম হচ্ছে না। ও আরেকটা কথা যেটা জিজ্ঞেস করেছিলাম ওই রাতে, প্রশ্নটা করেছিলাম, তো ওর 2 ঘন্টার কথা কিছু মনে পড়ছে না, কিছু বলতে পারছে না। তারপরে এই জিনিসটা যখন আমার মাথায় আসলো, আমি যখন শুনতে পেলাম, মানে যখন বুঝলাম ব্যাপারটা,
তখন আমি ওকে আমার কিউরিসিটি চেপে রাখতে পারে আমি ওকে নিজেই প্রশ্ন করলাম, আচ্ছা স্বর্ণালী তুমি একটা কথা বলো তো, আমিও তো ওই বাইরের দিক থেকে গিয়ে ওই জানলাটাতে নক করেছিলাম, তো আমার হাত প্রপার পৌঁছায় না, আমি যদি এরকম হাত বাড়িয়ে করি তাও আমার হাত থেকে হয়তো এতটা ডিস্টেন্স আমি এই জায়গাটা আটকে যায় আমার, তুমি কিভাবে নক করলে? আর তুমি তো এতটা অন্ধকারে ভয় পাও, মেন গেট খোলা ছিল, তুমি মেন গেট থেকে না আসে কেন তুমি পেছনে জানলায় গেছিলে? কিচ্ছু বলতে পারছে না। স্বর্ণালী পুরো মিউট, ও জাস্ট আমার কথাগুলো শুনছে আর অবাক হয়ে আছে যে আমি এত কিছু করেছি, জানিই না আমি। তখন স্বর্ণালী কাঁদতে শুরু করে দিল হাওয়া হাওয়া করে, কি হচ্ছে আমার সঙ্গে অ্যাকচুয়ালি। তারপর আমরা বাড়ি চলে গেলাম আবার কয়েকদিন থেকে স্টুডিওতে, কারণ স্টুডিওতে আর থাকতে ইচ্ছা করছে না, বাড়ি চলে গেলাম, মন মেজাজ খারাপ, মার সঙ্গে দেখা করতে ইচ্ছা করছে, মার কাছে মানে থাকতে একটা ইচ্ছা কথা করছে। জিজ্ঞেস করি অনির্বাণ, যে যে স্টুডিওতে তুমি এখন কথা বলছো, এখন যে স্টুডিওটা, হুম। সেই স্টুডিওটা কি ছেড়ে দিয়েছিলে যে আগে 3 মাসের পর আবার একটা স্টুডিও ভাড়া নিয়েছিলে, নাকি সেই স্টুডিওটাই? না না, ওটা ছেড়ে দিয়েছিলাম, আবার একটা নতুন করে ভাড়া নতুন করে নিয়েছিলাম। ভাড়া নিয়েছো? হ্যাঁ, আবার এটা এই ঘটনাটা এখানে ঘটলো? ওখানে ঘটলো। তো বাড়ি চলে আসলাম আমি আবার, বাড়িতে কয়েকদিন থাকি, মায়ের সঙ্গে, মায়ের সামনে সকাল বিকাল কথাবার্তা হবে, কিচ করবে একটু, আমারও বকাঝকা শুনবো, আমারও একটু ভালো লাগবে, কারণ অনেকদিন বকাঝকা শুনি না। হুম। তো বাড়ি চলে গেলাম। বাড়িতে জিনিসটা কি হলো, ওর পায়ের তলায় অলওয়েজ ফিল করছে আমার ওয়াইফ কিছু যেন কাটা ফুটছে, মাঝের মধ্যে দেখতাম সর্ষের দানা পড়ে রয়েছে ঘরের সামনে, এমনি এমনি পড়ে রয়েছে। যেহেতু এবার বারান্দায় আমাদের রান্না বান্না হতো, আমি ধরে নিলাম যে হয়তো ওখান থেকে কোনোভাবে এসছে। বেশ কিছুদিন কাটলো, একটা টাইম আসলো যেখানে আমি অসুস্থ হয়ে পড়লাম, আমি সুস্থ হলাম, স্বর্ণালী অসুস্থ হয়ে পড়লো। এবার ওই যে অসুস্থ হলো, সেই প্রথমের একটা পজিশনের পর যেরকম ঘুরে চলে যাচ্ছিল, এরকম একটা ঘোর আবার ঘুরিয়ে ফিরিয়ে একটা চলে আসলো, আবার স্বর্ণালী এরকম একটা ঘুরে চলে যাচ্ছে, কিন্তু হ্যাঁ, ওকে ধরে ঝাঁকা দিলে, ওকে নাড়ালে ও রেসপন্স করছে, দেখ একটা পাগল যেরকম হয়, একটা পাগল, একটা মেন্টাল সিক পার্সন যেরকম হয়, মানে পাগল বলতে হালকা না, পুরোপুরি পাগল, কি করছে কি না করছে, কার সঙ্গে কি কথা বলছে, কি ভাবছে, কি খাচ্ছে, কি করছে, কিছু ঠিক নেই, চোখে 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 রাখছে সবসময়। এর মধ্যেই একদিন রাত্রেবেলা আমি ঘুমাচ্ছি, সোনালিও ঘুমিয়ে পড়েছে আমার আগে, আমি তখনও ঘুমাচ্ছি ঠিক বলবো না, আমি শুয়ে ওই ঝিমিয়ে ঝিমিয়ে ফোন ঘাঁটছি, আমার নিজের ভিডিও পডকাস্ট দেখছিলাম, ভিডিও টিডিও দেখছি। সোনালি ঘুমিয়ে পড়েছে আমার আগে খেয়ে দে, হঠাৎ করে আমার গলাটা শুকিয়ে আসছে, আমি উঠলাম জল খেতে, জলটা খাবো যে উঠতে যাবো, আমি জাস্ট অল্প একটু উঠেছি, মানে পেছন দিকে চাপ দিয়ে এরকম বিছনার মধ্যে এরকম করে উঠেছি, তখন পাটা এরকম সোজা আমার বিছনার মধ্যে, পাশে দেখি স্বর্ণালী উঠে বসে বাবু হয়ে আমার ঠিক এ পাশের এরকম একটা কর্নারে তাকিয়ে রয়েছে, একভাবে এরকম করে মানে একভাবে এরকম করে দেখছে, ঠিক আছে, পুরো স্টিফ, গা হাত পা ঠান্ডা, গা হাত পা, গরমকাল, ঠান্ডা গা হাত পা, আমার দেখে বুকটা ছ্যাদ করে উঠলো, ওকে দেখে না, আমি যখনই ওর চোখের ইশারায় ওই দেয়ালের দিকে তাকালাম, আমি দেখলাম একটা কালো পুরো ছায়া স্পষ্ট দেখতে পেলাম, যেই ছাওয়াটার কোনো সাবজেক্ট নেই, আর আমাদের ঘরের তখন নিচের দিকে এরকম স্ট্রিপ, উপর দিকে এরকম স্ট্রিপ, দুটো আলো এরকম কম্বিনেশন হয়ে দেয়ালে পড়ছে, কোনো একটা অবজেক্ট থাকলে সেই ছাওয়াটা দেয়ালেই পড়বে, কিন্তু সেই দেয়ালে সেই কর্নারে কোনো অবজেক্ট নেই, একটা ছায়া হয়তো আমার থেকে লম্বা বা আমার মতনই হাইটের এরকম ছিল, ওটাকে দেখে আমার বুকটা চ্যাত করে উঠলো, প্রচন্ড ভয় পেয়ে আর আমি ঠিক থাকতে পারলাম না, মানে তখন মানে এই কদিন তো মাথার মধ্যে একটা জিনিস ঘুরছিল, যে এই ভয় আসছে, খারাপ কিছু হচ্ছে নাকি, কেউ কিছু করে দিল নাকি, এই বালি পড়ে আছে, এই সর্ষে পড়ে রয়েছে ঘরের মধ্যে, কিন্তু বলতে পারছি না কাউকে আমি এগুলো, আমার বাড়ির লোককে বললে এগুলো মানবেই না। ওই যখন ছাওয়াটা দেখলাম না, নিজেকে আর ধরে রাখতে পারলাম না, আমি ওকে ঝাঁকিয়ে এরকম ঘুম থেকে তুললাম, সঙ্গে সঙ্গে মা বাবাকে ডাকলাম, ওকে নিয়ে ওই ঘরে চলে গেলাম, মা বাবা ঘরে, মা বাবাকে এখানে পাঠিয়ে দিলাম, মাও আসলো, মারও একটু গা ছমছম লাগলো, মা থাকতে পারলো না, মা আবার আমাদের সঙ্গে চলে গেল, বাবা এই ঘরে একা শুলো। পরের দিন বাবার অফিস গেল, আমরা ওই দিনকার পর থেকে ওই ঘরে আর থাকিনি, স্টুডিও চলে গেছি পুরোপুরি ভাবে।
শিফট হয়ে গেল তোমরা শিফট হয়ে দুজনে। গেলাম পুরোপুরি ভাবে। তারপর দেখলাম সেই কোনো দিক থেকে কিছু হচ্ছে না। আমাদের লাইফটা তো কিছুটা ঠিকঠাক হয়েছে। মা ফোন করছে, কান্নাকাটি করছে, তো বাবা আমার সঙ্গে অশান্তি করছে। কোনোদিন মা এরকম ফোন করে কান্নাকাটি করেনি। আমরা যেই বেরিয়ে আসলাম, মায়ের বাবার সঙ্গে এরকম শুরু হয়ে গেল। অনেক খোঁজ খবর, অনেক কিছু করে ওর মায়ের একজন বিশ্বস্ত বারাসাতের ওখানে আমরা একটা শীতলা মন্দিরে গেছিলাম। উনি খুব ভালো, বলবো আমি, মানে খুব লোক, একজন ভদ্রলোক। মানে একটা কথা মানে টুকছি তোমাকে অনির্বাণ, তোমরা আর মানে ডক্টরের কাছে আর যাচ্ছ না, আর আর যায়নি, মানে এবার বুঝেই গেছিলাম বুঝে গেছে যে এবার কিছু হচ্ছে, এবার কিছু হচ্ছে যেটা সায়েন্সের মানে উপরে। প্রথমে শুরুর দিকে তুমি বলছিলে যে তুমি যেতে মাঝে মাঝে ডক্টরের কাছে গেছো মানে নার্ভে দেখানোর জন্য, আমরা দেখানোর জন্য মানে এবার আর তোমরা আর নার্ভ করছি না। মানে ডাক্তারের ভাবছি হাতেই না, নেই এটা। হাতেই নেই। মানে আমরা ভেবেই নিয়েছি যে এটা পুরোপুরি সায়েন্সের উপরে। এটা মানে এটা কোনো মানে এর পেছনে কোনো সায়েন্স হতে পারে না যে আমাদের সময়টা খারাপ যাচ্ছে, আমাদের প্রত্যেকটা পদক্ষেপ আমাদের ভুল হচ্ছে। তারপর এটা আমি সায়েন্টিফিক ভাবে যদি ভোরবেলা ঘুম থেকে উঠি তাহলে আমার দিনটা হাসি খুশি যাবে, আমরা একদম সেটাও হচ্ছে না। তারপরে আমরা অনেক খুঁজে খাজে পুজো অর্চনা তো করছিলামই, ঠাকুরের কাছে যেতে পারছিলাম না, কিছু না কিছু করে বাধা পড়ে যাচ্ছে। এই আমার ওয়াইফের যেরকম ওই একটা ঝামেলা হলো, ইভেন এর আরেকটা ঝামেলা হয়েছিল ওই তোমার বারাসাতে যাওয়ার আগেই। আমার স্টুডিওতে কয়েকটা বন্ধু মিলেই পার্টি করছিলাম আমরা, এমন বড় একটা ঝামেলা হয়ে গেল যার জন্য পুলিশ ঢুকে গেল স্টুডিওতে। হ্যাঁ, ঝামেলা করলো কারা? বাইরের লোকরা। ঝামেলাটা ঢুকলো এসে স্টুডিওতে। কেন? কারণ ওই যারা ঝগড়া করছিল আমার দুটো বন্ধু বাইরে দাঁড়িয়ে দোকানের সামনে মেন রোডের ওপরে ঝগড়া করতে করতে ওই চিল্লাচ্ছে, ওই চিল্লাতে আমাদের স্টুডিওর ভেতরে ঢুকে এসছে। ঢুকে এসে যেই সিঁড়ির সামনে করেছে, ওপর থেকে লোক আওয়াজ পেয়ে গেছে। এবার এত রাত, তখন বাজে তোমার 1:30, ওরা সঙ্গে সঙ্গে পুলিশের কাছে খবর দিচ্ছে, পুলিশ চলে এসছে। তো এরকম একটা খারাপ গেল, আমাদের একটা বাড়ির মালিকের কাছে একটা ইমপ্রেশন ডাউন হলো, সমস্যা শুরু হয়ে গেল আরো। তো তারপর আবার তোমার ওই তারপরে পুজো হচ্ছে করতে পারছিলাম না। আমার শাশুড়ি মা বারবার বলছিল যে তোমরা ফাড়া কাটাও, কালীঘাট যাও, মাকে পুজো দাও, মাকে ডাকো। কিছুতেই কিছু হচ্ছে না, কিছুতেই কিছু হচ্ছে না, যেতেই পারছি না। যতই বাইক থাকুক, যতই গাড়ি থাকুক, যতই টাকা থাকুক, যেতে পারছি না। তুমি একটা বলছিলে যে তোমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে খালি নাকি কালীঘাট মন্দিরের হ্যাঁ চারিপাশে ঘুরেছো, হ্যাঁ, কিন্তু কিন্তু মন্দিরে মন্দিরের বলি দেওয়ার জায়গাটা খুঁজে পাইনি। এবং মন্দিরটাকেও দেখতে পাচ্ছি না। মন্দিরটা তো ওপর থেকে দেখতে পাচ্ছি, কিন্তু হ্যাঁ। অ্যাকচুয়াল যে গেটটা আমি খুঁজে পাচ্ছি না। মানে এটা কিন্তু এতবার গেছি ছোটবেলা থেকে, মানে কোনোদিন হয়নি। এটা আমি জানি না অডিয়েন্সরা যারা শুনছে, মানে এটা কিন্তু আমি অফ দ্য ক্যামেরা আমি শুনলাম, হ্যাঁ, আর এখন আমি বলছি, তোমরা যদি যারা শুনে থাকবেন তারা কমেন্ট করবেন এরকম হয় কি করে। মানে মানে ঠাকুরের এটা যদি হওয়া সম্ভব না। ইচ্ছা না থাকে, হ্যাঁ, ভগবান ঠাকুর যদি না তোমাকে ডাকে, না ডাকে তুমি কোনোদিন যেতে পারবে না। ঠিক। আর সেরকমই কালকে একবারে গাড়ি নিয়ে গেছি, গাড়িটা দাঁড় করিয়েছি বলি দেওয়ার গেটের একদম যে মেন গেটটা রয়েছে, যেটা গেটটা ঢুকে তারপরে বলি দেওয়ার যে 4 দেওয়ালের গেটটা, ওই মেন গেটের বাইরে। কোনো প্রবলেমই হয়নি। এর আগেও অনেকবার গেছি, ওই দিনকে আগেও অনেকবার গেছি। কালীঘাটটা এমন হয়ে গেছিল যে আমি খুবই চিনে গেছি কালীঘাটটা, আশেপাশের অলি গলি সব চিনি, খুঁজে পাচ্ছিলাম না। তো যাই হোক, বারাসাতে ঘটনা, বারাসাতে ঘটনাটা তো এরকম একদিন আমার শাশুড়ি মা বললো, দেখো এত কিছু তো করছো, সবই তো দেখছি, কম চেষ্টা তো করছো না, একবার দেখো না শেষবারের মতো যদি ঠিক হয়ে যায় মেয়েটা। আর বারাসাত খেলাম। প্রথম দিন ওই লোকটার সামনে ওকে নিয়ে যেতে জাস্ট লোকটা একটা ইরিটেশন ভুগলো, মানে একটা হেজিটেট দেখালো, এ কাকে নিয়ে এসছিস, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, এরকম একটা ব্যাপার, তাচ্ছিল্য করলো, মানে তাচ্ছিল্য বলতে পারি। তো এবার ওর মধ্যে তখন এরকম এরকম দাগ পড়ে গেছে একটা ঘোরের মধ্যে, ওর যে সারাদিন আমি ভাই ভাবছে বসে বসে, এটা দেখে উনি একটা অ্যাগ্রেশন শো করলো, যেটা তুই কাকে নিয়েছিস এটা। বললাম কেন, কি হয়েছে? উনি বললো এর কিচ্ছু ঠিক নেই। কেন? বলছে এর ওপর কাজ করা রয়েছে। বললাম কিরম ধরনের কাজ? বললো অনেক খুব বাজে, ওকে ওকে বাঁচানো পারবো, ওকে ওকে বাঁচানো যাবে না, ওকে আমার কাছে আনিস না, ওকে আমি বাঁচাতে পারবো না, খুবই কঠিন।
মানে যা করা হয়েছে ওর উপর, ওকে জাস্ট দেখলো, জাস্ট জাস্ট এরকম ধরো আমি ধরো যদি ক্যামেরার দিকে এরকম তাকিয়ে বসি, আমি জাস্ট ক্যামেরাকে দেখলাম, দেখে আর বলে দিলাম ক্যামেরার কন্ডিশন কি, এরকম জাস্ট দেখে আমাকে বলে দিল যে ওকে আমি আর বাঁচাতে পারবো না রে, তোরা অনেক দেরি করে ফেলেছিস। বিশ্বাস করবে না, ওই মুহূর্তে যেরকম আমি ভেতর থেকে কেঁদে উঠেছিলাম, আমার শাশুড়ি মার মানে লিটারেলি ওই ওই বাবার পায়ে পড়া অবস্থা, মেয়েকে বাঁচিয়ে নাও। মানে শাশুড়ি মাও তো কিছু জানে, ওনার হাতেরও তখন বাইরে এমন জিনিস করে দেওয়া হয়েছিল। সেটা বলছে কি করে দেওয়া হয়েছিল। কালাজাদুর মধ্যে অনেকে শুনে থাকবে জিন চালনা করা, বান মারা, প্রেত চালনা করা, বেতাল চালনা করা, জলবান, শুকনো বান, তারপরে তোমার এরকম অনেক রকমের হয়। তারপরে তোমার হচ্ছে ধরো তোমার পায়ে কোনো বান মারলো, তোমার পা একটা সাইড পৌঁছে গেল, বা তোমার যদি কোনো পেটে বা ব্রেনে মানে বলে ওদের ভাষা মতো, তোমার যদি ব্রেন, তোমার যদি মানে মাথায় যদি তোমার বান মারে, বা ভুডো ম্যাজিক যেটা হয় সুচ ফুটিয়ে, তো তোমার মাথা নষ্ট হয়ে যাবে, তুমি পাগল হয়ে যাবে। মানে তুমি পাগল না হওয়া অব্দি তুমি বাঁচবে না, থাকবে না, তুমি পাগল তুমি হবেই 100%। আর এই ব্ল্যাক ম্যাজিক 100% কার্যকর হয়, 100% কার্যকর হয় যদি সেটাকে অ্যাকচুয়াল ওয়েতে করা হয়। তো এবার যেহেতু একই বাড়ি ছিল, এবার এই না ব্ল্যাক ম্যাজিকে করার জন্য কিছু জিনিস লাগে যার উপর করবে। কিছু হয়তো কোনো জামা কাপড়ের টুকরো, বা হয়তো শাড়ির আসলের টুকরো, বা চুল, বা নখ, বা দাড়ি, মানে এমন কিছু যেটা আমার সঙ্গে টাচ হয়ে রয়েছে, এরকম কিছু। সেরকম কিছু তো আমার 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 বাড়িতে যে কেউ গেলে যখন তখন দেখতে পাবে, স্বাভাবিক এটা। বাড়ির মধ্যে এগুলো থাকেই। কিন্তু যখন এই ব্ল্যাক ম্যাজিক বাড়ির লোকই করে, তখন আর এর থেকে বাঁচা যায় না, যেটা আমাদের সঙ্গে হয়েছিল। জানতে এই পারলাম যে জিনিসগুলো তুমি আমাকে এখন বললে, ব্ল্যাক ম্যাজিকের যে বান মারা যে ব্যাপারটা, এটা কি ওই বারাসাতের যিনি আছেন তার ব্যাপারে বলছো? তিনি বলেছেন তোমার? হ্যাঁ, তিনি আইডেন্টিফাই করেছে যে কি মানে জন্য হচ্ছে। তোমার ওয়াইফের মানে তোমার শাশুড়ি মা যখন ওদের রিকোয়েস্ট করলো, হ্যাঁ, তারপর এই জিনিসটা মানে ইয়ে করা শুরু হলো। তারপরে বলছিল উনি ওই দিনকে, মানে যেদিনকে ওই পায়ে পড়ার মতো কন্ডিশন আমি বলতে পারি, ওই দিনকে উনি কিচ্ছু করেননি। উনি উনি বাড়ি পাঠিয়ে দিয়েছে, মানে ওই দিনকে উনি কথাই শুনবে না। মানে উনি বলছে আমি তোদের কাছ থেকে বেকার বিনা কারণে চার্জ করবো না, মানে কিছু নেবো না তো তোদের কাছ থেকে, তোদেরকে আমি মিথ্যে আশ্বাস দেবো না, তোর মেয়েকে আমি বাঁচাতে পারবো না, তোর মেয়ের যা করে দিয়েছে মৃত্যু অনিবার্য। এটা শোনার পর ওর মা পুরোপুরি ভেঙে পড়লো, আমি ভেঙে পড়লাম, আমরা ফেরত চলে আসলাম। তারপর আবার ওর মা ওনাকে ফোন করে, তারপরে উনি আরো কিছু নিজে করে করে বলতে 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 বললো আচ্ছা আয় কাজ করব, এমন না যে অনেক কিছু নেব কাজের বিনিময়ে, যেটা নিই সেটাই নেব, কিন্তু এই কাজের জন্য বিশ্বাস কর মা আমি অসুস্থ হয়ে পড়বো। মানে ভাবো যেই কাজটা, যেই ম্যাজিকটা, যে ব্ল্যাক ম্যাজিকটা আমার ওয়াইফের ওপর করেছিল, ওটা কতটা মানে শক্তিশালী হলে যেই ব্ল্যাক ম্যাজিকটা রিমুভ করবে সে বলছে এটা রিমুভ করলে আমি অসুস্থ হয়ে পড়বো, আমি বাঁচবো কিনা বাঁচবো তার কোনো গ্যারান্টি নেই। তো অনেক খোশামত করা হলো। এবার উনি যেহেতু শীতলা মায়ের ভক্ত, তো উনি অনেক রকম করলেন, অনেক রকম কাজকর্ম করলেন, দেন আমরা গেলাম। তো এর মাঝখানে আমার শাশুড়ি মা দু একবার গেছে ওনার সঙ্গে, আমার শালাকে নিয়ে ওনার সঙ্গে কথাবার্তা বলতে। তো ওখানে ওরা কিছু কাজ করেছে, এবার যেহেতু সারাদিন তখন আমি আমার নিজের শরীরটা দেখছি, আমার মাকে দেখছি, আমার বাবাকে দেখছি, ওয়াইফকে দেখছি, সবার মধ্যেই চলছে। তো সেই সময় আমি আর ওখানে যেতে পারিনি আমার শাশুড়ির সঙ্গে। তো আমার শাশুড়ি মাকে, মানে শাশুড়ি মা নিজে গেছিল আমার শালাকে নিয়ে। ওখানে যা কিছু গোছানোর, যা কিছু বলার, যা আলোচনা করার, কি হয়েছে এতদিন কি না হয়েছে সব বলে দিল। কারণ দেখো ওখানে তো পুজোর জন্য যায়, আর ওটা একটা মন্দির, ওটা কোনো তোমার মানে একটা বাড়ি মন্দিরের না, পুরোহিত একজন, মন্দিরের পুরোহিত একজন উনি। ওনার বাড়ির ভেতরে মন্দির, ওনার নিজস্ব মন্দির, ওনার পার্সোনাল মন্দির, ওখানে শুধু উনি পুজো করেন, আর কেউ পুজো করে না। দিনরাত দুবেলা শীতলা মায়ের পুজো করে। শীতলা মায়ের সঙ্গে শীতলা মায়ের অনেকগুলো রূপ রয়েছে, অনেকগুলো ঠাকুর আরো রয়েছে, উনি তাদের পুজো করেন। এছাড়া উনি ভরে পড়েন, ভালো কাজ করেন, ওনার ভক্তরা আসে, ওনার নাম গান শোনে, ওনার কীর্তন শোনে। এছাড়া ওনার একটা শিষ্য রয়েছে যে তোমার খুবই, জানি না এর আগে কোনো পডকাস্টে কেউ আলোচনা করেছে নাকি, ভরে তো পরে আমরা অনেক শুনেছি, বিভিন্ন ঠাকুরের ভরে পড়ে। যেমন যে লোকটার কথা বলছিলাম উনি শীতলা মায়ের ভরে পড়তেন। ওনার যে শিষ্য ছিল, দেখবে শক্তিপীঠে একটা করে তোমার, আমাদের হিন্দু শাস্ত্রীয় অনুযায়ী যে কোনো শক্তিপীঠে মানে একটা করে তোমার কাল ভৈরবের ব্যাপার থাকে। তো উনি ওই মানে ওনার যে শিষ্য ছিল উনি হচ্ছে কাল ভৈরবের ঘরে পড়তো।
তো ওখানে সিস্টেমটা কিভাবে চলতো, উনি যে মানে ফার্স্ট অফ অল তো এরকম ব্ল্যাক ম্যাজিক, তারপরে হেভি মানে নর্মালি ঝাড়ফুঁক করতো, কিন্তু এই ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু, এগুলো রিমুভের কোনো কিছু করতো না উনি। আমার ওয়াইফেরই ফার্স্ট, ঠিক আছে। তো আমরা যেদিনকে ফাইনাল গেছিলাম, ওদিনকে বলেছিল যে দেখ, কতদিন ধরে চললো এই ব্যাপারটা? এই ব্যাপারটা এক সপ্তাহ উনি আমাদের কাছে সময় নিয়েছিল, ঠিক আছে, যে এই জিনিসটা অনেক বড় জিনিস, যারা ব্ল্যাক ম্যাজিক তোলে, যারা ব্ল্যাক ম্যাজিক জানে তাদের থেকেও বড় মাপের তান্ত্রিক হয়, যারা এটাকে কাটাবে, যারা এটাকে কাটায়, ওরা তাদের থেকেও বড় মাপের, মানে আমি মনে করি হয়। তো উনি বললো এরকম এক সপ্তাহ পর আসো, দেখছি যদি যদি কিছু করতে পারি। আমাকে বলেনি, আমার শাশুড়ি মাকে বলেছিল, শাশুড়ি মা আমাকে খবরটা দিল। ওই এক সপ্তাহ কোনো রকম ভাবে কাটালাম, কোনো রকম চলছে। এই এই সিচুয়েশন করতে 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 অ্যাপ্রক্স আমরা 3 বছরে পা দেবো মানে 2.5 বছর কমপ্লিট হবে আমাদের বিয়ের। তো এখন বারাসাত গেলাম, চোখের যাওয়ার সময় স্বর্ণালীর, আমার বউয়ের চোখের এরকম তলায় পুরো কালো, ডিপ্রেসড পুরোপুরি ভাবে, কারোর সঙ্গে কথা বলছে না, সবাইকে তাকে ভয় পাচ্ছে। আমরা গেলাম, ট্রেন থেকে নামলাম, নেমে ওনার বাড়ির দিকে আগাচ্ছি, টোটোতে উঠেছি। স্বর্ণালীর মধ্যে আমি একটা জিনিস নোটিস করলাম, ও উৎখুত করতে শুরু করে দিল, অস্বস্তি দেখাতে শুরু করে দিল, মানে জিনিসটা যেন নর্মাল না, ও ভয় পাচ্ছে উল্টে। ঠাকুরের জায়গায় যাচ্ছি, সবাই ভালো লাগে, সবার মন ভালো করার জন্য আমরা অ্যাকচুয়ালি চাই, ও ভয় পাচ্ছে। গেছে, তাও গেছে, ঠিক আছে, কারণ জানি না, হয়তো ভগবানের ডেকেছিল, ভগবানের দয়ায় ছিল, তার জন্য উনিও এটাকে কিওর করতে পেরেছে। ওনার যেখানে উনি জানতো উনি পারবেন এটাকে করতে। তো আমরা গেছি, ওখানে কথা ছিল একটা নতুন জামা কাপড় নিয়ে যাওয়ার জন্য স্বর্ণালী আমার ওয়াইফের জন্য। ওখানে গেলাম, মানে সত্যি বলতে উনি ভগবান বলতে পারেন, সত্যি বলতে উনি ভগবান, কারণ আমরা সবাই আশা ছেড়ে দিয়েছিলাম। আমি তো ধরেই নিয়েছিলাম এবার যা হবে দেখা যাবে, যদি খারাপ হওয়ার খারাপ হবে, ভালো হওয়ার ভালো হবে। গেছিলাম, আমার ওয়াইফকে চেঞ্জ করালো উনি, মানে একদম পুরো শুদ্ধ হয়ে। কেন হেজিটেট করেছিল এবার বলছি, যখন ওকে নিয়ে গেছিলাম, ওর জামা কাপড় একটা তো ছিল, ওর মধ্যে হয়তো অন্য কেউ আরো ছিল, যার জন্য ওখানে দেখে আমরা বুঝতে পারিনি, উনি বুঝতে পেরে উনি খচে গেছিল যে কেন ঢুকিয়েছিস তোরা এখানে, ওকে কার সাহসে ঢুকিয়েছিস। পরের দিন নিজেতে স্বর্ণালীকে বাইরে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। ও ওই লোকটার নিজের ঘরে গিয়ে ওনার মানে ওই ভদ্রলোকের যে ওয়াইফ ছিলেন, উনি স্বর্ণালীকে নিয়ে গেল, স্বর্ণালীর মা গেল সঙ্গে। ঘরে গিয়ে জামা কাপড় ছাড়লো, ওনার বাড়ির পাশে পুকুর রয়েছে, ওনার নিজস্ব পুকুরে গিয়ে পা হাত পা ধুলো, মুখ ধুলো, ফ্রেশ হলো, আমরা ফ্রেশ হলাম, তারপরে ওনার ঠাকুরের সামনে গিয়ে বসলাম। ওনার ওই শিষ্যটাকে ডাকলো, শিষ্যটা এবার দেখবে কালভৈরব মন্দিরের বাইরে থাকে, কোইন্সিডেন্টলি উনি বসতো হচ্ছে মন্দিরের ভেতরে এসে, একদম হচ্ছে গুরুর পেছনে। গুরু যখন ভরে পড়তো, শিষ্য ভরে পড়তো, গুরু পড়তো শীতলা মায়ের ভরে, শিষ্য পড়তো কালভৈরবের ভরে। শিষ্য যখনই ভরে পড়তো তখনই না বাইরে চলে যেত মন্দিরের, বাইরে গিয়ে মানে একদম যে দালান কোঠা হয়, ওই দালান কোঠায় গিয়ে, মানে আমরা যদি বলি যে একটা ডগ বা একটা কুকুর, ওই দেখবে যখন খুশি হয়, যখন কিছু জানাতে চেষ্টা করে, যখন উত্তেজিত হয়, সামনে পেছনের পা নাহলে সামনের হাত দুটো দিয়ে লাফানোর চেষ্টা করে, চেল্লামিল্লি না করলেও মানে এদিক ওদিক করে, আনচান করে, এক জায়গায় স্থির থাকে না। আমি দেখতাম উনি ওরকম করছে, মানে নেগেটিভ কিছু ভাইব পেলে কুকুররা ওরকম মানে কাঁদতে থাকে, ডাকতে থাকে, সামনের পা দুটো তুলে আবার আছাড় মারতে থাকে মেঝের মধ্যে, উনি ওরকম করছে। এবার তখন আমি এই কাল ভৈরবটা জানতাম না। স্বর্ণালী বসে রয়েছে, পাশে একটা বাটি রাখা, ঠিক আছে, পিঠ থেকে ঝাড়িয়ে মানে ঝাড়াচ্ছে বলতে উনি কিছু মন্ত্র পড়ছে, আর পিঠের মধ্যে এরকম ধরো মাথাটাকে এরকম ধরছে, একদম পুরো এরম ভাবে ধরে জিনিসটাকে, ওই হাত দুটোকে একদম, একটা হাত এরম ভাবে নামাচ্ছে, একটা এরম ভাবে নামাচ্ছে, পিঠে চাপড়াচ্ছে মাঝে মধ্যে, ঠাকুরকে ডাকছে, ভগবানকে ডাকছে বারবার যে শাড়ি দাও মা, যা হয়েছে ঠিক করে দাও। এবার উনি ওই তন্ত্রমন্ত্র পরে কিছুটা ফিল করেছিল কি হয়েছে। কিছুক্ষণ পর স্বর্ণালী একটু ঠিক হলো, স্বর্ণালী হাই তুলছে, আমার বাবু ভাই বসে আছে। আসল কাজ কিন্তু তখনও হয়নি, যে ওর পেটে ওষুধ রয়েছে, ওটা তখনও বেরায়নি। ওই
তান্ত্রিক কিছু মন্ত্রপাঠ করলো, মন্ত্রপাঠ করে বলল, জানতে চাস? সবাই বললাম হ্যাঁ। বলছে দেখ, এবার উনি না একটু ফ্র্যাঙ্কলি, ঠিক আছে, একটু ফ্র্যাঙ্কলি ধরনের, মানে খুব মিশতে ভালোবাসে, মিশুকে টাইপের লোক উনি একটু না। এবার যেহেতু আমরা সবাই টেনশনে ছিলাম, কিছুটা উনি প্রথমেই কিওর করে দিয়েছে। সেটা হয়তো আমাদের তখন জানায়নি যে আমি করেছি কিছুটা। ওই যে বললাম হাত ঘোরাচ্ছে, ওখানে কিছুটা করে দিয়েছে, যার জন্য সঙ্গে ঠিক হয়েছে। উনি বলছে যে জানতে চাস কে করেছে, কি করেছে, কেন করেছে? বললাম হ্যাঁ জানতে চাই। বলছে দেখ, আমি যেগুলো বলবো সব কিন্তু পাই টু পাই মিলে যাবে। তোদেরকে একটা কথা বলতে হবে, এই যে আমার কাছ থেকে কথাগুলো শুনে তোরা আমাকে কিছু বলতে পারবি না, ঠিক আছে? কারণ উনি 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 জানেন না যে আমি আমার ফ্যামিলি সম্বন্ধে শুনে কি রিয়াক্ট করবো। সবাই তো সেম না, অনেকে চুপচাপ থাকে, অনেকে হাইপার হয়ে যায়। তো উনি বলল, আমাদের বাড়িতে এখন না, বিয়ের শুরুতে আমরা যে ঘরটাতে থাকতাম, আমাদের যে ঘরটা ছিল ওইটা হচ্ছে অ্যাকচুয়ালি রান্নাঘর ছিল। ওকে, অ্যাসবেস্টার যে ঘরটা, অ্যাডভেস্টের যে ঘরটা ছিল, ওই ঘরটা রান্নাঘর ছিল, তার জন্য রান্নাটা বারান্দায় হতো। বিয়ের শুরুতে উনি এরকম করে বলছে তান্ত্রিকটা, বিয়ের শুরুতে তোদেরকে দেখে বা তোদের উন্নতি দেখে, উন্নতি যে কোনো দিক থেকে আসতে পারে, উন্নতি দেখে একজনের খুব অসুবিধা হয়েছিল আর সে এগুলো করেছে। দেখ, এগুলোর পেছনে তো তোদের থাকার জায়গা, যে করেছে তার কিছু ডেসক্রিপশন উনি দিয়েছিল। সেই ডেসক্রিপশনটা হয় আমি ভিডিওতে মেনশন করছি না। ওই ডেসক্রিপশনের সঙ্গে পাই টু পাই A to Z একজনের পুরো হুবহু মিলছিল। সে তো আমার বাড়ির লোককে চেনে না, আমার শাশুড়িকে দেখেছে, আমার শালাকে দেখেছে, আর আমার ওয়াইফকে দেখেছে, আমাকে দেখেছে, না কোনো ফটো না নাথিং। কি করে দেখলো, কি করে বললো? উনি বললো পুরো হুবহু মিললো। তারপরে হচ্ছে অনেকবার ওর মানে পিঠে ওনার একটা কায়দা ছিল, মানে বিভিন্ন ধরনের বিভিন্ন রকম কায়দা থাকে। উনি ওর মাথা নিচু করে বসিয়ে পিঠে এরকম করে হাত বুলিয়ে বারবার বলছিল, মা বের করে দে, বের করে দে, বাঁচিয়ে নে, বাঁচিয়ে নে, বলতে 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 না, পাশে একটা বাটি ছিল, বাড়িটার মধ্যে জল ছিল, জলটা কালচে কালচে হয়ে গেল, কিছু একটা মাটি মাটি টাইপের বাটির মধ্যে চলে আসলো। হ্যাঁ, বাটিটা স্বর্ণালী, মানে আমার যে ওয়াইফ ছিল, বাটিটা মানে এইভাবে একটা হাতে ধরে বসিয়ে দিয়েছিল ওকে বাবু হয়ে, আর একটা হাত নর্মাল ছিল, ওই পিঠে করছে, বাটির জলটা আরো কালো হচ্ছে। লাস্টে যখন তারপরে জলটা উনি একটা অন্য ফুলের বালতিতে ফেললো, তখন দেখা গেল ওই বাটিটা তো তোমার পেতলের বাটি হবে, পেতলের বাটিটা তো নর্মাল ছিল, পরিষ্কার বাটি ছিল, ওর মধ্যে মাটি, দলা 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 মাটি। বলছে এই দেখ সেই মাংসটা যেইটা খাওয়ার পর থেকে তোদের জীবনে এরকম দুর্দশা শুরু হয়েছিল। ওটা অ্যাকচুয়ালি একটা মাংসর টুকরো, যেটার মধ্যে কাজ করা ছিল, যেটা খাওয়ানো হয়েছিল আমাদেরকে, আমরা তো খেয়ে নিয়েছিলাম, জেনারেলি বাড়ির লোক দিয়েছে, ওটা দিয়েই কিছু করা হয়েছিল কোনোভাবে। ওই যে পজিশন ওইটা এইটার সঙ্গে লিঙ্ক, কত একটা লম্বা। কিওর হয়েছে, আরেকটা শুরু করেছে। অনির্বাণ, মানে এটার মধ্যে কত লম্বা একটা তোমাদের, মানে অনেকটা লম্বা অনেকটা লম্বা একটা মানে আমি একটা জার্নি বলতে পারি, যে একটা হার্ড জার্নি আমি ক্রস করেছি আমার একটা লাইফে। ফিল্ম হয়ে যাবে একটা। তো মানে এখন 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 এবার একটু হ্যাপিতে ঢুকি। হ্যাঁ, তারপরে ওই মানে ঠিক তারপরে হলো, উনি তারপর? ঠিক হলো, তারপরে আমাকে মানে উনি ওই ঠিক হওয়ার পর এরকম না যে ঠিক হয়ে গেছে বলে কোনো সম্পর্ক নেই, উনি ওই যেদিনকে কাজ হলো ওই দিনকে আমাকে বলেছিল, তোকে তোর বাবার দেখবি সব ঠিক হয়ে যাবে। আমাকে কয়েকটা সর্ষে দিয়েছিল, বলেছিল যে সর্ষেটা বাড়িতে নিয়ে যাবি, বলবি সর্ষেটা রাত্রেবেলা যখন হবে, বাবা যখন ঢুকে যাবে ঘরে, বাবার পেছন পেছন যাবি, গিয়ে দুয়ারের সামনে সর্ষের 4টে দানা নিবি, 4টে দানা মাথার উপর দিয়ে এরম করে ঘোরাবি, বলবি শীতলা মায়ের জয় বলে আছাড় মেরে দুয়ারের সামনে ফেলবি। এটা 3বার করবি ঘরের দুয়ারের সামনে, আর একটু সর্ষের দানা 3-4টে নিয়ে তোর বাবার গায়ে ছুঁড়ে মারবি, 3বার এরকম ঘুরিয়ে বাবার গায়ে ছুঁড়ে, একবারই করতে বললো। একবারই, তুমি সব ঠিক হয়ে যাবে। আর একটা কিছু দিয়েছিল, ওটা ঠিক আমার মনে পড়ছে না, ওটা ওই সর্ষেই ছিল, সামথিং যেটা ছিল, ওটা খাবারের মতো দিয়ে খেতে। তো ওই খাবারের ব্যাপারটা কন্টিনিউ করা হয়নি, কিন্তু ওই বাকি রিচুয়ালস গুলো করেছিলাম। আর এছাড়া বলেছিল হচ্ছে আমি আজকে রাত্রেবেলা তোদের বাড়িতে যাব, যে করেছে তার আমি একটা ব্যবস্থা করব, দেখবি তাদের কি হয়।
রাত্রেবেলা আমরা নর্মালি ছিলাম, আমরা তো আমার তো ঘুরেছি। এবার কেউ যদি এবার এরকম তো না যে উনি সত্যি চলে আসবে। তারপর কি তুমি আর তোমার ওয়াইফ ওখান দিয়ে ওই বেরোলে যে বারাসাত সুস্থ? থেকে বেরিয়ে আসলাম 10 মিনিট, মানে ওই 2 ঘন্টার মধ্যে আমার ওয়াইফ পুরোপুরি সুস্থ। মানে আমরা যে সেলফি গুলো দেখলাম সেটা তোমার ওয়াইফ তুলেছে? হ্যাঁ, সেগুলো তোমাকে দেখালাম, আমার ওয়াইফ তুলেছে। হ্যাঁ। তার আগে তোমাকে দেখালাম সেলফিটা। মানে দুটোর ফেসের মধ্যে কতটা ডিফারেন্স অনেক তুমি difference। আশা করি বুঝতে পারলে। এবার তো ওখান থেকে বেরিয়ে আসার পর মানে ওর মা যারা যতটা খুশি, আমি মানে লাইক বিশ্বাস করো এতটা খুশি কখন বলতে হয়েছিল যখন আমি বিয়ে করেছিলাম। এতটা খুশি হয়েছিল যে পেয়েছি যাকে চেয়েছি। এই ক্ষেত্রেও আমার ওই দিনকে খুশিটা সেমই ছিল। তাও আমার মনের মধ্যে একটা খারাপ লাগা ছিল যে নিজের লোকেরাই এরকম করলো শেষ পর্যন্ত। উনি বলেছিল যেহেতু বাড়ি আসবে, ওদিনকে রাত্রেবেলা বলেছিল ফ্রেশ জামা কাপড় পরে শুবি। মানে বাড়ি আসবে বলতে উনি নিজে হেঁটে আসবে না, উনি আসবে কোনোভাবে, বাড়িতে আসবো, আমি করে দিয়ে চলে যাব একটা তোমাদের জন্য, তোমাদের ভালো ভেবে তোমাদের করে দিয়ে চলে যাবো। ওটাতে তোমার ভালো হবে, কিন্তু তোমার যে খারাপটা করেছিল তার একদম পুরো তছনছ হয়ে যাবে সবকিছু। 50-50 বাঁচন মরণ চান্স। ঠিক আছে, বুঝলাম না। যেই কাজটা উনি করে দেবে, ওর যদি মানে মা যদি শীতলা মা যদি তাদেরকে দয়া করে তাহলে তারা বাঁচবে, আদারওয়াইজ তারা মরে যাবে। এতটা মানে এতটা নোংরা ক্ষতি করেছিল। ঠিক আছে, এবার ও না মানে ওই তান্ত্রিক শীতলা মাকে পুরো নিজের মায়ের মতো বলতো। ঠিক আছে, তো যেহেতু ও সবসময় বলতো, মানে ওনার কাছে যখনই যেতাম, আমরা এখনো মাঝে মধ্যে যাই, যখনই যেতাম বলতো মা মা এরকম করতো, মানে অল টাইম ঠাকুরের সামনে বসে মা মা করছে। তো খুব খুব ভালো লোক উনি, একটু মানে আবার রাগ চড়া লোক, যেহেতু পুরোনো দিনের লোক, একটু হম্বি থম্বি আছে লোকটার মধ্যে, এরকম ব্যাপার লোকটার মধ্যে। তো উনি এবার রাত্রেবেলা আমরা ঘুমিয়ে পড়লাম। আমরা সত্যি বলতে রাত্রেবেলা ওরকম কিছু ফিল করিনি যে উনি এসছে কি আদৌ আসেনি। পরের দিন সকালবেলা দুপুরবেলা আমার শাশুড়ি মা আমাকে ফোন করেছিল। উনি ফোন ধরে বলেছে আমি তোর কাজ করে দিয়ে এসেছি, তোর মেয়ে দেখ এখন খোঁজ নিয়ে দেখ পুরোপুরি সুস্থ, মাদুরিটা গলা থেকে খুলতে দিস না, ওই মাদুরিটা প্রত্যেক পূর্ণিমা অমাবস্যায় শোধন করবি। আরো কিছু রিচুয়ালস বলেছিল, সেগুলো মেনটেন করতে হবে, কোনোদিনও বাসি কাপড় পরে থাকা যাবে না, রাত্রেবেলা হলে বাসি কাপড়, সকাল হলে বাসি কাপড় ছেড়ে দিতে হবে, বিভিন্ন রকম নিয়ম কানুন। আর যে জিজ্ঞেস করেছিল এবার এবার ওই জিনিসটা আমি কিউরিয়াস হয়ে আমি ওই জিনিসটা যেটা বলেছিল যে আমি আসবো করে দিয়ে চলে যাব, আমি কিউরিয়াস হয়ে ওটা ওনাকে জিজ্ঞেস করতে বলেছিলাম। আমার শাশুড়ি মা ওনাকে ওটা জিজ্ঞেস করেছিল, উনি এটা বলেনি, বলছে ঠিক বুঝে যাবি সময় আসলে। বিশ্বাস করো 1 সপ্তাহের মধ্যে ওদের ফ্যামিলিতে হাজার একটা প্রবলেম। ঠিক আছে, ওদের মানে আমার যিনি ছিল ওনার যে সন্তান একটা বড় রোগ ধরা পড়লো, সাডেন একটা এমার্জেন্সি কেস হলো, এমার্জেন্সিতে যখন ভর্তি করাই রোগ ধরা, সঙ্গে সঙ্গে তো আর এমার্জেন্সি রোগ ধরা পড়ে না, এমার্জেন্সি থেকে বললো হসপিটালাইজ করতে হবে। হসপিটালাইজ করলাম, সেখান থেকে আমাকে মানে ওই ওনাদেরকে আবার আরেক জায়গায় ট্রান্সফার করা হলো, সেই হসপিটালে গিয়ে ধরা পড়লো থ্যালাসেমিয়া। খুব কাছের একজন আত্মীয় হঠাৎ করে থ্যালাসেমিয়া। এটা হঠাৎ করে হয় না, না অবভিয়াসলি। তুমি যেদিনকে আমাকে ফোন করেছিলে সেদিনকে আমি বাবার সাথে ডিসকাস করেছিলাম। আচ্ছা, তো বাবা বললো যে এরকম ভাবে না থ্যালাসেমিয়া হয় না। না কারণ একটা জেন্ডার আমি এখানে রিভিল করতে চাই না, যে জেন্ডারে হোক, যেই জেন্ডারের কথা বলা হচ্ছে সেই জেন্ডারে সহজে থ্যালাসেমিয়া ধরা পড়ে না। ঠিক আছে, আমি বাবার সাথে আগে ডিসকাস করি, কারণ আমার বাবা এই লাইনে কিছু বছর মনে হয় 30 বছর মতো ছিল। 30 বছরে বাবা যতটা এক্সপিরিয়েন্স থেকে বাবা আমাদেরকে বলছিল যে থ্যালাসেমিয়া এই জেন্ডারে হয় না। কিন্তু যেটা তোমার এখন তুমি বলছো, দেখো এখানে তো আর না বিশ্বাসের কিচ্ছু নেই, উনি যা বলেছিল আমাকে সব পাই টু পাই মিলে গেছে বাটির মধ্যে। এবার আমি না হয় ওইটাকে ম্যাজিক বললাম, উনি ম্যাজিক করেছে ওটা। তো ওই জিনিসটা যে পেটে ছিল ওটাও উনি বললো, কে করেছে সেটারও ডেসক্রিপশন দিল। আমার ফ্যামিলির কেউ ওনাকে চিনতো না, তাও হলো। বলেছিল যখন ঠিক হয়ে যাবে দেখবি সব ঠিক হয়ে যাবে, সময় লাগবে একটু রিকভার করতে, কিন্তু সব ঠিক হয়ে যাবে। আমাদের জিনিসটা ঠিক হলো, সঙ্গে সঙ্গে দেখি মা বাবার মধ্যে অনেকটা বেটার হতে শুরু করলো সম্পর্ক, আর আমার সব আগের মতো হচ্ছে। আর তারপরে আমাদের তো ওই বিজনেসটাও বললাম, আমাদের স্টুডিওটা আবার গ্রো আপ হলো, আমাদের কাজবাজের কোয়ান্টিটি বাড়লো, আমরা মন দিতে পারলাম। আমি একটা ওই বছরই নভেম্বর মাসে আমি একটা ইউটিউব চ্যানেল খুললাম, যেটা নাম ভুতুড়ে। তো তারপরে আস্তে আস্তে আরো আপগ্রেড করলাম। নভেম্বর মাসে আমাদের বাড়ির কাজ শুরু হয়ে গেল, যেখানে অক্টোবর মাস অব্দি হাতে একটাও টাকা ছিল না।
ঠিক আছে, প্রত্যেক বছর বাবা আমাকে চোখ বন্ধ করে, আমার কাছে থাকলেও টাকা, বাবা আমাকে চোখ বন্ধ করে আমাকে 2,000 টাকা, স্বর্ণালীকে 2,000 টাকা, মানে ওয়াইফকে 2,000 টাকা দেয়। পুজোর সময় তোরা ঘুরবি, যেহেতু জামা কাপড় দেয় না, কারণ আমাদের খুব এখনকার জেনারেশন আমাদের খুব একটা পছন্দ হবে না যদি একটা ঢলঢলা গেঞ্জি নিয়ে এসে আমাকে দিয়ে দেয়, দিয়ে দিত। সেই টাকাটাও ছিল না। 1 মাসের মধ্যে এতটা ফান্ডিং হয়ে গেল যে আমাদের বাড়ি 4 মাসে কমপ্লিট হয়ে গেল, 3 তলা। 3 তলা 4 মাসে? 3 তলা 4 মাসে কমপ্লিট। কোনো হেডেক নেই, কোনো কিচ্ছু নেই, সবাই নিশ্চিন্ত, কোনো প্রবলেম নেই, কোনো কিচ্ছু নেই এখন পর্যন্ত। একটা সময় জানো আমাদের বাড়িতে কোনো পশু পাখি পোষ মানতো না। আমার বাড়িতে প্রচুর পাখি পোষার চেষ্টা করেছি। তুই কুকুরটাকে ফিরিয়ে আনার চেষ্টা করেছো? কুকুরটাকে আমি কোনোদিন ফিরিয়ে আনার চেষ্টা করি একটাই কথা ভেবে, না চাইতে ওকে আমি তাড়িয়ে দিয়েছি, তাই না? কোথাও গিয়ে যদি আমি ওকে দিয়ে এসছি, এবার ও যদি মানুষ হতো তাহলে হয়তো ও এটাই ভাবতো যে আমাকে তাড়িয়ে। খোঁজ না হয় কুকুরটা? খোঁজ মাঝে মাঝে নিই, ভালো আছে, যেখানেই আছে ভালো আছে। ওরা পুরোপুরি ওদের নিজেদের ছেলে মেয়ের মতো রাখছে। এখন এই মুহূর্তে আমার বাড়িতে আরেকটা কুকুর অবশ্যই আছে। কি আছে? এখন হচ্ছে তোমার একটা মানে স্ট্রিট ডগই রয়েছে, ওকে। খুব ভালো আর খুব ইন্টেলিজেন্ট। ওকে তুমি বলবে যে পারিয়ারা সব সময় ইন্টেলিজেন্ট। একদম, তুমি ওকে বলবে এই বালিশে মাথা দিয়ে শো, বালিশে মাথা দিয়ে শোবে। বয়স কত বলতো? 7 মাস। 7 মাস। পারিয়ারা বিশাল ইন্টেলিজেন্ট। দুটো বেড়াল ছিল, তো যখন ওই টাইমটা থেকে যখন রিকভার হচ্ছিল, এখন অনির্বাণ তোমার চেঞ্জ এখন পুরোপুরি চেঞ্জ। বাড়িতে 8খানা পাখি রয়েছে। 8খানা? কি 8খানা পাখি মানে বদ্যি পাখি সব, মানে বদ্যি পাখি। 8খানা রয়েছে। একটা কুকুর রয়েছে, একটা বিড়াল রয়েছে, বাড়ির আশপাশে তো বিড়াল রয়েছেই। তোমার ওয়াইফ কেমন আছে এখন? আমার ওয়াইফ এখন মানে দুর্দান্ত, আর কাজ বাজ যা করবে আমার নিজেরই দেখে অবাক লাগে যে এত স্ট্যামিনা কোথা দিয়ে আসছে। সারাদিন জল ভরা, সকালবেলা ঘর পরিষ্কার করা, তোমার ছাদে যাওয়া, জামা কাপড় কাচা, মানে A to Z, মানে সংসারে যা কাজ হয় সব। শুধু রান্নাটা মনে মা করে। আর তুমি কিছু করছো না? আমি তোমার ওই সারাদিন স্টুডিও কাজ বাজ, এছাড়া আমার চ্যানেলটা রয়েছে, হ্যাঁ। এটাকে নিয়ে রাত্রেবেলা দিই, আর সকালবেলা করে আমার যা প্রফেশন। আমি সার্কাস্টিকলি জিজ্ঞেস করেছিলাম, তুমি হাসবে, তুমি দেখি সিরিয়াসলি বলে দিলে। ঠিক আছে, কিছু না করতে। হ্যাঁ, এখন আমি টেনশন ফ্রি আছি ভাই। খুব ভালো লাগলো, যে মানে উনি যে হেল্প করেছে, উনি আমার কাছে ভগবান। ঠিক আছে, উনি ওই বারাসাতে, উনি আমার মানে কাছে আজকে যারা শুনবে অনির্বাণ, এবং কারোর যদি এরকম ভবিষ্যতে বা হয় বা হ্যাঁ। হচ্ছে, যারা হ্যাঁ। এখনো আছে, হ্যাঁ। তারা যদি আমার সাথে কন্ট্যাক্ট করে, হ্যাঁ, আমি পার্সোনালি তাদেরকে আমি হেল্প করবো এই বিষয়টা। তুমি তাহলে তার কন্ট্যাক্ট একদম। ঠিক আছে? উনি খুবই ভালো। উনি একজন শীতলা মায়ের ভক্ত। ভক্ত থেকে সাধক বলাটা হচ্ছে সব থেকে বেস্ট আমি বলবো। আর এত বড় একটা সমস্যা, এত লং টার্ম একটা সমস্যা উনি পুরোপুরি কিওর করে দিয়েছে। আজকে 1 বছর হতে যায়, কোনো সমস্যা নেই। আমার কাছে উনি ভগবানের মতো। তো যদি কারোর কোনো দিন মনে হয় যে দরকার রয়েছে, ওনার প্রয়োজন, তোমার আপনাদের নিজেদের লাইফে দরকার, ওনার সঙ্গে একবার দেখা করবেন। এমন না যে আপনারা প্রবলেম নিয়ে ওনার কাছে যেতে পারেন। ওনার সুন্দর বাড়িতে একটা বড় মন্দির রয়েছে। যদি কোনোদিনও মনে হয় যে মন ভালো করবেন, ওনার বাড়িতে চলে যাবেন। রোজ দিন পুজো হয়, খুব ভালো লাগবে। আশা করি মন হালকা হয়ে যাবে। থ্যাংক ইউ অনির্বাণ, থ্যাংক ইউ। আর আমি এরপর কিছু বলবো না। ধন্যবাদ আপনাদের সবাইকে, আপনারা এতক্ষণ থাকার জন্য। আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আমাদের সাথে গেস্ট অনির্বাণ, আর ক্যামেরার ওই পারে কিংশুক সেন। আর যেতে যেতে একটা কথা, যদি কারোর মনে হয় এরকম ভৌতিক গল্প বা আপনাদের সাথে ঘটে যাওয়া গল্প বা যে কোনো বিষয় আপনি জানেন বা সেই বিষয়ে আপনি এক্সপার্ট, আমাদের সাথে যোগাযোগ করবেন। সব কিছু ডেসক্রিপশনে আছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ অনির্বাণ। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আমি একবার আমার ইশাটা দিয়ে দিই। হ্যাঁ, তোমার ও একটু নিজের চ্যানেলের ব্যাপারটা একটু বলে বলো। নমস্কার, আমি অনির্বাণ। আশা করি অনেকেই আমাকে চিনতে পেরেছো, আবার অথবা অনেকেই আমাকে চিনতে পারোনি। তো যারা চিনতে পারোনি তাদের জন্য আমি একবার জাস্ট ব্রিফ করে দিচ্ছি। আমার ইউটিউবে একটি চ্যানেল রয়েছে ভুতুড়ে নামে। সেখানে আপনাদের মতনই বিভিন্ন হরর শিকার দর্শক আমরা বলতে পারি, যারা হরর জিনিস দেখতে ভয় পায় বা হরর গল্প শুনতে বা ভৌতিক গল্প শুনতে ভয় পায়। তো তারা কি করে, তারা তাদের নিজেদের জীবনে যদি কোনো রকম সত্যি ভৌতিক এক্সপিরিয়েন্স বা ঘটনা শোনা থাকে বা নিজেদের জীবনে ঘটা থাকে, সেই ঘটনাগুলো আমার সঙ্গে শেয়ার করে। আমি সেগুলোকে পড়ে যতটা পসিবল নিজের ভাষায় বা তাদেরই ভাষায় পড়ে শোনানোর চেষ্টা করি। আশা করি আজকের এপিসোডটা আপনাদের ভালো লাগবে। চ্যানেলের দাদার চ্যানেলে, কৌশিকদার চ্যানেলের ডেসক্রিপশনে আমারও চ্যানেলটার লিঙ্কটা দেওয়া থাকবে। আশা করি গিয়ে শুনবেন। শুনে ভয় লাগবে কি লাগবে না সেটা বলতে পারছি না। সত্যি মিথ্যে যাচাই করে, যেহেতু স্টোরিগুলো সত্যি মিথ্যে যাচাই না করেই যেহেতু স্টোরিগুলো আমি পড়ে শোনাই, তাই আশা রাখছি ভয় লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।
আর আমারটা লাইক করে সাবস্ক্রাইব করে শেয়ার করেই কিন্তু অনির্বাণের যাবে। অবশ্যই যদি না যাও কিন্তু ভিডিওটায়- ভূত এমন ধরবে আপনাদেরকে, খুব দৌড় করাবে কিন্তু, ঠিক আছে? এটা জাস্ট এটা বললাম আর কি। সবাই তোমরা অবশ্যই কমেন্ট করো এই ভিডিওটাতে, আমিও নজরে রাখবো যে আমার পডকাস্ট, তোমার প্রথম পডকাস্ট না? আমার প্রথম এই আমি জিজ্ঞেস করতে বলে তোমার কে কে পডকাস্ট কেমন লাগলো? আমার কেকে পডকাস্ট খুব মানে ভালো শেষ লাগলো। করে মানে আবার এখানে আমি চুকে যাচ্ছি আমরা। প্রথম দিন যখন কৌশিক দা আমাকে কল করেছিল, আমি তখন মানে এর আগে অব্দি যখন আমি ইউটিউব চ্যানেলটা শুরু করি, যখন আমি এই জোনারটা নিয়ে কাজ করছি, আমি দেখছিলাম যে অনেকেই পডকাস্টে যাচ্ছে, তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করছে। মানে আমারও কোথাও একটা মনে গিয়ে চাইতাম যে হয়তো যদি আমাকে কেউ এরকম ডাকে তাহলে আমি কিভাবে গিয়ে বলবো, আমি কিভাবে গিয়ে করবো, কারণ ফেস তো দেখায়নি কোনো ভিডিওতে। হয়তো ইউটিউবের অ্যালগোরিদম ঠিক রাখার জন্য আর তোমার অথেন্টিকেসিটিটা ঠিকঠাক রাখার জন্য একবার দুবার কি ফেস দেখিয়েছি। তো কোনোদিনও ভেবে দেখিনি যে কি করবো। তো আমি প্রচুর এক্সাইটেড ছিলাম যেদিনকে ইভেন্ট কথা বলেছিল, মানে প্রথমবার ফোন আসে। তো আমি চেয়েছিলাম কথা বলতে, কিন্তু দুর্ভাগ্যবশত কিছু কাজের চাপ ছিল বলে আমি কথা বলতে পারিনি। বিকেলবেলা আমি নিজে থেকে কল করেছিলাম কৌশিকদাকে। তারপরে যখন কথাবার্তা বললাম, আমার খুবই ভালো লেগেছে আর খুবই এক্সাইটেড ছিলাম, খুব টেনশনে ছিলাম। আমার কাছে একটা পরীক্ষার মতো ছিল, এটা আমি বলতে পারি, মানে এক্সাম দেবো আমি তুমি ক্যামেরার সামনে। ঠিক আছে, আমার চ্যানেলে গ্রোথ হচ্ছে তাহলে। তো আমার খুবই ভালো লাগলো। আর কমেন্ট করো সবাই, আমি কিন্তু নজর রাখবো কমেন্টে কে কি কি কমেন্ট একদম, করছো। একদম। আমি আমার দিক থেকে আমি দেখবো ভিডিওটা। থ্যাংক ইউ অনির্বাণ, আবার খুব ভালো লাগলো। থ্যাংক ইউ।